আচ্ছা, তো রক্তবাহিকা জিনিসটা আসলে কি? ধরো রক্ত আসলে কই থাকে আমাদের বডির? হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড নাকি? এখন হৃৎপিণ্ড থেকে রক্তটা কই যেতেছে আমাদের দেহে, সারা দেহে সঞ্চালিত হয়, সারা দেহ। তারপরে কি সমৃদ্ধ রক্ত যায়? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তারপর দেহ থেকে সে কী নিবে? দেহ থেকে সে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নেয়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। তো রক্ত আসলে এভাবে চলতেছে। রক্ত প্রথমে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায় হচ্ছিল সারা দেহে, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করে, কারণ আমাদের প্রতিটা কোষে কী দরকার? অক্সিজেন দরকার। আর আমাদের প্রতিটা কোষ কী তৈরি করে? বর্জ্য হিসাবে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তোমরা কি শ্বসন কথাটা আগে শুনছো? শ্বসন, একজন বলো তো মাইক অন করে, শুনছো? আচ্ছা, শ্বসনে কি দরকার? অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? অক্সিজেন। শ্বসনে হচ্ছিল তোমার কি হয়? শর্করা জাতীয় খাদ্য অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে তোমার হচ্ছে শক্তি, কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, একজন ঢুকতে পারতেছে না। আচ্ছা, তো পানি তৈরি হয়। তাহলে এই শ্বসনটা তো আমাদের প্রত্যেকটা কোষে হয়। তাহলে আমাদের কোষে কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। আর নির্গত হয় কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এরকমভাবে ওই যে উপরে, তাহলে অক্সিজেনটা নিয়ে যেতেছে কে? হৃৎপিণ্ড থেকে ধমনী। তাহলে ধমনী রক্তটাকে নিয়ে যায় কই? সারা দেহে গিয়ে তারপর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা হৃৎপিণ্ডে ফিরে আসে শিরার মাধ্যমে। ওকে, এতটুকু বুঝতে পারছি। আসলে এনে ঘটনাটা কী ঘটতেছে দেখো, প্রথমে একটা ধমনী, আর ধরো এনে ভিতরে একটা কোষ আছে, এই হচ্ছিল একটা কোষ। তো ধমনীটা গিয়ে তোমার ছোটো ছোটো শাখায় বিভক্ত হয়, যেটাকে আমরা বলি কৈশিক জালিকা। এই কৈশিক জালিকা হচ্ছিল কোষটাকে ঘিরে পেঁচায় রাখতেছে। তারপরে এই কৈশিক জালিকাগুলো মিলিত হয়ে তৈরি হয় শিরা। আর হৃৎপিণ্ড কোত্থেকে আসছে? ধমনী কোত্থেকে আসছে? হৃৎপিণ্ড থেকে। আচ্ছা, তারপর শিরাটা আবার হৃৎপিণ্ডে চলে আসছে। এক মিনিট ওয়েট করো। আচ্ছা, তো এখন আমাকে একজন উত্তর দাও, বলো ধমনীর বিস্তার কতটুক পর্যন্ত? মানে কোথা থেকে কোথা পর্যন্ত ধমনী? ধমনী তৈরি হয় কই, শেষ হয় কই, বলো। এই তোমরা একজন মাইক অন করো। আরে মাইক অন করো, ভয় পাও না। আমি কি তোমাদেরকে প্রশ্ন করলে পারলে কি আমি তোমাদের বকবো? শিখবা, তোমরা মাইক অন করে কথা বলার একটু সাহস করো। একজন মাইক অন করো, যে নিচে দেখো লাল বাটনটার সাথে মাইক অপশনটা আছে, অন করো।
এই মাইক অন করো একজন। আচ্ছা, এই আগে যে আমার সাথে কথা বলছিলা, মাইক অন করো তো। একটু আগে যে কথা বললা, দাঁড়াও, তোমার নাম ভুলে গেছি এখানেই। এই মাইক অন করো একজন। এইভাবে তো ক্লাস নেওয়া যাবে না, তোমরা কেউ রেসপন্স করো না। বাকিরা কি হইলো? বাকিরা তো রেসপন্স করবা না, কেউ রেসপন্স নাই। হ্যাঁ, তাহলে একটু মাইকটা অন করো। সবাই এত লজ্জাশীল হইলে হবে? ছেলেরা এত লজ্জাশীল কেন হবে? তোমরা কথা বলতো না আমার সাথে? আচ্ছা দেখো, তাইলে এখন একটু বলো। তাহলে আমরা ধমনীটা দেখলাম কোন থেকে কোন পর্যন্ত? কোথা থেকে শুরু হয় ধমনী? হৃৎপিণ্ড থেকে। শেষ হয় কই? কৈশিক জালিকা পর্যন্ত ছিল ধমনী। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ড থেকে কৈশিক জালিকা পর্যন্ত ছিল কি? ধমনী। তাহলে ধমনীর বিস্তার হচ্ছিল হৃৎপিণ্ড থেকে কৈশিক জালিকা। আচ্ছা, তাহলে আমরা ধমনী আর শিরাটা একসাথে পড়ি, তাহলে মানে পড়াটা ইজি লাগবে। আচ্ছা, এখন আমার সাথে আমি বলবো, তোমরা আমার সাথে মিলাবা, আমাকে উত্তর দাও। ধমনী কোন থেকে কোন পর্যন্ত বিস্তৃত? কৈশিক জালিকা। দাঁড়াও, কারেন্ট রিপিট হইতেছে বয়েস। আচ্ছা, এই বাকিরা কি এত লজ্জা পাইতেছো তোমরা? মাইক অন করো, মাইক অন করে একটু বলো আমাকে, নাহলে তো ক্লাসে নিয়ে মজা হবে না। তাহলে তোমার ধমনী হচ্ছিল হৃৎপিণ্ড থেকে কৈশিক জালিকা পর্যন্ত বিস্তৃত। না বুঝলে বলো, আমি আরেকবার বোঝাই জিনিসটা, উত্তর তো দেওয়া লাগবে নাকি। আর শিরাটা হচ্ছিল কৈশিক জালিকা থেকে হৃৎপিণ্ড পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এখন আমাকে বলো, তোমার ধমনী কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে? আমরা উপরে দেখে আসছি, দেখো কি সমৃদ্ধ? অক্সিজেন। ভেরি গুড। আর শিরা? কার্বন ডাইঅক্সাইড। তাহলে ধমনী ছিল অক্সিজেন সমৃদ্ধ রক্ত। ওকে, থ্যাংক ইউ। রক্ত পরিবহন করে। আর শিরা হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এখন ধমনী আর শিরা দেখো, দুইটাই কত স্তর বিশিষ্ট? লালটা ধমনী, নীলটা শিরা। কয়টা স্তর? দেখো, দুইটাই 3টা স্তর বিশিষ্ট না? 3 স্তর বিশিষ্ট। কি কি বলো? সবার বাইরে যেটা আছে এটাকে আমরা বলি টিউনিকা এক্সটার্না। এক্সিট মানে কি? বাইরে। তাহলে সবার বাইরে যেটা আছে ওইটার নামই হচ্ছিল টিউনিকা এক্সটার্না, এই যে যেটা আছে বাইরে। তারপর হচ্ছে যেটা মাঝে থাকে ওইটা হচ্ছে টিউনিকা মিডিয়া, এইটা। তারপর হচ্ছে টিউনিকা ইন্টিমা। ইন মানে কি? ভিতরে না? ইন মানে ভিতরে, তো হচ্ছিল ইন্টিমা। ক্লিয়ার? তাইলে তুমি আমাকে বলো, ধমনীর প্রাচীর কয়টা? 3টা। সবার বাইরেটার নাম কি? টিউনিকা এক্সটার্না, পরেরটা টিউনিকা মিডিয়া, পরেরটা টিউনিকা ইন্টিমা। ওকে। আর শিরারও দেখো সেম, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা। তাহলে আমরা দুটার ক্ষেত্রে লিখতে পারি
প্রাচীর 3 স্তর বিশিষ্ট। প্রাচীর 3 স্তর বিশিষ্ট। আচ্ছা, তাইলে তোমাদের মনে কি একটা প্রশ্ন আসতেছে না যে ভাই দুইটার মধ্যে তাহলে কি এমন পার্থক্য আছে যেটার কারণে আপনি দুইটার আলাদা দুইটা নাম দিলেন? দুইটাই তো 3 স্তর বিশিষ্ট, তাহলে আমি কেমনে বুঝবো একটা মানে ভিতরে রক্ত নাই, একটা আমাকে একটা রক্তনালী হাতে ধরাই দিল, দিয়ে বলতেছে এটা ধমনী না শিরা, তুমি আইডেন্টিফাই করো। তাহলে তুমি কেমনে আইডেন্টিফাই করবা? এনি আইডিয়া? চিত্রটা দেখো তো, কি পার্থক্য লাগতেছে তোমার কাছে? এই যে দেখো ভিতরের যে ছিদ্রটা, এইটা দেখছো এতটুক, আর এই ছিদ্রটা দেখো কতটুক। বলো তাহলে ভিতরের যে ছিদ্রটা, এটা বড় কার, ধমনীর নাকি শিরার? শিরা। এই ধমনী কেমনে হয়? দেখো এটা তো ধমনী, এই যে লালটা ধমনী না? তাহলে ধমনী হচ্ছে দেখো এতটুকু, আর শিরারটা দেখো এতটুকু। তাহলে ভিতরে যে ছিদ্রটা, এটাকে বলা হয় লুমেন। এটা কি বলি? লুমেন, এই অন্তস্থ গহ্বরটা। এখন বলো লুমেন বড় কার আর ছোট কার? তাহলে বড় হচ্ছিল শিরার, আর হচ্ছিল তোমার ছোট হচ্ছিল কার? ধমনীর। এখন তুমি আমার একটা জিনিস বলো, ব্যাস কি সেম? হ্যাঁ, আমরা তো এনে দেখলাম দুটার ব্যাস সেম। এখন একটার একটা হচ্ছিল ভিতরের গহ্বরটা ছোট, আর একটার ভিতরের গহ্বরটা বড়। তাহলে প্রাচীর মোটা কার? যেটা লুমেন ছোট। দেখো লুমেন ছোট হইলে প্রাচীরটা দেখছো কত মোটা, আর এটার প্রাচীরটা দেখো এই যে এতটুকু। তাহলে প্রাচীর মোটা কার, শিরা নাকি ধমনীর? ধমনী। তাহলে প্রাচীর মোটা, আর এটা হচ্ছিল প্রাচীর চিকন। তাইলে আমরা একটা জিনিস দেখলাম, ধমনীর প্রাচীর মোটা, শিরার প্রাচীর শিরার প্রাচীর চিকন, আর ধমনীর লুমেনটা তাইলে কীরকম হবে? ছোট, শিরার লুমেনটা বড়। তারপরে দেখো এই যে তোমার একটু জায়গা কাটলো, এই জায়গাটা, এই যে এতটুকু কাটা অংশ, এর মধ্যে কোনো কিছু তুমি দেখতেছো না? এটা ক্লিয়ারলি আছে। বাট তুমি যদি পাশের চিত্রটার দিকে তাকাও, এই যে দেখো একটা অংশ দেখা যাইতেছে না এরকম, এই যে অংশটা, দেখতেছো? এটার নাম কি জানো? কপাটিকা। কি? কপাটিকা। তাহলে বলো কপাটিকা কার থাকে, ধমনীর নাকি শিরার? আচ্ছা, শিরা। তো আমি বুঝাই একবার, ধরো এই হচ্ছে তোমার ধমনীর, এটা হচ্ছে ধমনীর লুমেন, আর এইটা ধরো হচ্ছিল শিরার লুমেন, বুঝছো? আর ধমনীর প্রাচীরটা দিলে কীরকম হবে? প্রাচীরটা হবে এইটারটা ছিল মোটা, আর এইটারটা হবে চিকন, বুঝছো? তাহলে এইটা হচ্ছিল প্রাচীর। এখন ধমনী লুমেনের মধ্যে কোনো কপাটিকা নাই, আর এইটার মধ্যে এরকম কপাটিকা আছে। তাহলে এর মধ্যে কি আছে? কপাটিকা আছে। তাহলে এইগুলো দেখে আসলে আমরা ধমনী নাকি শিরা এটা আইডেন্টিফাই করব। ওকে, আমরা নর্মালি ধরো ছিল আমাদের মেডিকেলে তো এরকম ধরতে দিলে দেখা বুঝতে হয় এটা ধমনী না শিরা। তো আমরা কেমনে বুঝি? প্রাচীর যেটার মোটা এটা ধমনী, আর প্রাচীর যেটা চিকন, লুমেন বড়, ওইটা হচ্ছিল শিরা। তাইলে তোমার প্রাচীর তিন স্তর বিশিষ্ট, নামগুলো আমরা উপরে লেখা দিছি, উপরে লেখা আছে, ওইখান থেকে এনে লেখা নিবা। আমি লিখি নাই, সময় নষ্ট হবে। তো এর ধমনীর লুমেনটা বলো চৌড়া নাকি সরু? ধমনীর লুমেন সরু, হ্যাঁ, আর এর লুমেনটা হচ্ছিল চৌড়া। আর প্রাচীরটা কীরকম? এর ধমনীর প্রাচীর পুরু, আর এর প্রাচীর হচ্ছিল হ্যাঁ কম পুরু। ওকে, আচ্ছা। আর হচ্ছিল কপাটিকা ধমনীর থাকে না।
আর এটার হচ্ছিল কপাটিকা থাকে। ওকে, এতটুকু বুঝতে পারছো? এখন তোমার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম যেটা, এটা হচ্ছে তোমার পালমোনারি ধমনী। এটা কেন ব্যতিক্রম এটা আমরা এখনই দেখবো, একটু পরেই পড়বো এটা। আরেকটা ব্যতিক্রম হচ্ছিল পালমোনারি শিরা। আচ্ছা বলো, নর্মালি ধমনী কি সমৃদ্ধ রক্ত বহন করে? অক্সিজেন। বাট পালমোনারিটা ছিল ব্যতিক্রম, এটা ছিল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আর পালমোনারি শিরা নর্মালি কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে? কিন্তু এটা ব্যতিক্রম, এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এখন তুমি আমাকে প্রশ্ন করবা যে ভাই কেন? হ্যাঁ, তুমি আমাকে প্রশ্ন করবা যে কেন, ওই কেনর উত্তরটা আমি এখন দিব তোমাকে, একটু ওয়েট করো। তাইলে আমাদের ধমনী এবং শিরা সম্পর্কে সব পড়া শেষ। বলো, কোনো সমস্যা আছে কারো ধমনী এবং শিরার মধ্যে? এটা পুরু প্লাস হচ্ছিল স্থিতিস্থাপক, বুঝছো? আর এটাও হচ্ছিল কম পুরু কম স্থিতিস্থাপক। আচ্ছা, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এখন একটা টার্ম আছে নারী স্পন্দন, জিনিসটা আসলে কি? শোনো, ধমনীর মধ্য দিয়ে যখন রক্ত পরিবহন হয় তখন রক্ত ধমনীর প্রাচীরে যে চাপ সৃষ্টি করে, এটাকে কি বলা হয়? রক্তচাপ। তো এই চাপ সৃষ্টি করে, তার ফলে ধমনীর প্রাচীর সংকুচিত প্রসারিত হয়। একে কি বলে? নারী স্পন্দন বলে। তো মেইনলি ধরো ডাক্তাররা হাতে টাচ করে কি করে হার্ট মানে ওই নারী স্পন্দন চেক করে, এটাই। ওকে, আচ্ছা, তো নারী স্পন্দন আসলে কেন হয়? কারণ হচ্ছে ধমনীর যে প্রাচীরটা আছে এটা স্থিতিস্থাপক। এই স্থিতিস্থাপক হওয়ার কারণেই হয়। শিরার প্রাচীরটাকে স্থিতিস্থাপক না, তা এই জন্যই শিরাতে কোনো নারী স্পন্দন দেখা যায় না। এই হার্ট মানে এই সংকোচন প্রসারণটা হয় না। দাঁড়াও 1 মিনিট, স্কিন হয়তো চলে গেছে না তোমাদের, আসবে, ওয়েট করো। এই তোমাদের কি স্ক্রিন আসতেছে? দাঁড়াও 1 মিনিট, এখন আশা করি আসতেছে সবার। আচ্ছা, তাইলে তোমার হচ্ছে কেন নারী স্পন্দন দেখা যায়? কারণ হচ্ছে ধমনীর প্রাচীরটা স্থিতিস্থাপক, আর শিরার প্রাচীর স্থিতিস্থাপক না হওয়ার কারণে এখানে দেখা যায় না। আচ্ছা দাঁড়াও, নেটে প্রবলেম করতেছে। আসছে। স্থিতিস্থাপক হয়
আচ্ছা ওয়াইট 1 মিনিট, বললাম হঠাৎ করে কী হইল, এতক্ষণ তো ঠিকঠাকই চলতেছিল। তো তোমার হচ্ছিল এই জন্যই ধমনির প্রাচীরটা হচ্ছে স্থিতিস্থাপক এবং সংকোচন প্রসারণযোগ্য, এই জন্যই তোমার নারী স্পন্দনটা মেনলি ধমনিতে হয়, শিরাতে হয় না। তো ধমনী শিরা। আচ্ছা এখন আমাদের লাস্ট যেটা বাকি ছিল কৈশিক জালিকা। কৈশিক জালিকা। আচ্ছা তো কৈশিক জালিকাটা তেমন কিছুই না, এটা হচ্ছে তোমার চুলের মতো সূক্ষ্ম রক্তনালী। কিসের মতো? আচ্ছা তোমার হচ্ছিল গত ক্লাসগুলো আমি লিঙ্কগুলো দিয়ে দিব না গ্রুপে, আবার নতুন করে তুমি কইরে নিও। পরিপাকের টপিকটা পড়াইছিলাম, বুঝছো? আচ্ছা তো আমরা আজকে হার্ট পড়ব। তো হার্ট পড়ার আগে আমরা হার্টের যে সিম্বলটা ইউজ করি নর্মালি, এই সিম্বলটাই তো আমরা ইউজ করি না, কি বলো? এই সিম্বলটা ধরো আজকে যেহেতু প্রপোজ ডে গেছে, আজকে আমরা অনেকজনকে এরকম একটা সিম্বল পাঠাইছি সবাইকে, যে এরকমভাবে নাকি। হ্যাঁ আচ্ছা তো আমরা তাহলে এটা কিসের চিহ্ন? হার্টের। বাট তুমি দেখো তো হার্টটা কি দেখতে আসলে এটার মতো? তাহলে আজকে যারা পাঠাইছো তাদের কি এরকম পাঠানোর দরকার ছিল না? যে আই আর এই মাঝখানে আর এইটা এইরকম দেওয়ার দরকার ছিল কিনা বলো? হুম এরকম এরকম দেওয়ার দরকার ছিল না? আচ্ছা তো আমরা কেন এই সিম্বলটা ইউজ করতেছি এইটা না করে, বলো তো? এনি আইডিয়া? আচ্ছা তো হার্টটা দেখতে কীরকম দেখো তো? অনেকটা এরকম না? কি আঁকলাম আমি? অনেকটা এরকম, বুঝছো? তো মেইনলি আমরা এইটা মানে ব্যবহার করতেছি কি জানো? এই যে এইটা হচ্ছিল একজনের হার্ট আর এইটা হচ্ছিল আরেকজনের হার্ট, মানে দুইজনের হার্টটা মিলে গেছে। তারপর ব্রেকআপের সময় আমরা কীরকম এরকম দিই না, মানে দুইজনের হার্টটা আলাদা হয়ে গেছে। এখন বুঝতে পারছো আমরা কেন ওইটা ইউজ করি? তাইলে হার্টের সিম্বলটা কি? হার্টটা দেখতে হচ্ছিল এটার অর্ধেকটা, এই যে এরকম, বুঝছো? এটা থেকে আসছে ওইটা। আচ্ছা তো এটা নিয়ে হয়তো সবারই কনফিউশন ছিল, আমিও ভাবতাম, বুঝছো? যখন তোমাদের মধ্যে ছিলাম যে মানে বইয়ে যখন আমি প্রথম হার্ট পড়লাম আমি তো ভাবছি হার্টটা এরকম শেপের হবে, বুঝছো? তারপর বইয়ে দেখি না এরকম শেপ না। তারপর আমি ভাবতাম যে কেন ভাই এরকম, তাইলে আমরা এরকম কেন হার্ট পাঠাই? আমাদের তো এরকম পাঠানোর দরকার। দেন আই রিয়ালাইজ যে এটা দুইজনের হার্ট, একজনের না। আচ্ছা তাহলে আমরা হৃৎপিণ্ড শুরু করি। আচ্ছা তো মেইনলি হৃৎপিণ্ডের কাজটা কি বলো? আমাদের প্রত্যেকটা যে অঙ্গ আছে বডিতে, আমাদের অঙ্গতে কি দরকার? শক্তি। শক্তি দরকার। এখন বলো শক্তিটা আসলে কেমনে তৈরি হয়, কোন প্রক্রিয়ায়? শ্বসন না? তাহলে শক্তি তৈরি হয় শ্বসন প্রক্রিয়ায়। তাইলে এখন আমাকে বলো শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি তৈরি হয়, শ্বসনে আসলে কি ব্যবহৃত হয়, আমাদের কি প্রয়োজন আর কি তৈরি হয়? আমাদের প্রয়োজন কি শ্বসন করতে? অক্সিজেন। ভেরি গুড। শ্বসন করতে আমাদের প্রয়োজন অক্সিজেন, এবং নির্গত হয় কি? হ্যাঁ ভেরি গুড, কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে। তাইলে প্রয়োজন অক্সিজেন, নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড। এখন এই অক্সিজেন এই অঙ্গটা কোত্থেকে পাইতেছে?
এই হৃৎপিণ্ড থেকে আসতেছে। হৃৎপিণ্ডে কেমনে আসতেছে? পরিবেশ থেকে আমরা অক্সিজেনটা নেই, সেটা যায় প্রথমে ফুসফুসে, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসলো, তারপর হৃৎপিণ্ড থেকে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত কই যায়? অঙ্গে যায়। কিসের মাধ্যমে যায়? আমরা গত ক্লাসে দেখছি ধমনির মাধ্যমে যায়। তারপরে ওই যে তোমার এই অক্সিজেনটা ব্যবহার করে সেইখানে শ্বসন প্রক্রিয়ায় শক্তি তৈরি করে। তারপরে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখন হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত তৈরি হইল। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা আবার কই যাবে? আবার ফুসফুসে ফেরত যাবে, সরি ফুসফুস না, হৃৎপিণ্ডে ফেরত যাবে। তারপর হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে পরিবেশে। বুঝতে পারছো জিনিসটা? তাইলে হৃৎপিণ্ডের কাজ কি? আমাদের সারা দেহে রক্ত পরিবহন করা। তাহলে হৃৎপিণ্ড মেইনলি সারা দেহে রক্ত পরিবহন করে। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই কীভাবে রক্ত পরিবহন করে? এটা হচ্ছে পাম্পিংয়ের মাধ্যমে। তোমরা যে উপরে এই চিত্র রাখতেছো, এটা ক্রমাগত সংকুচন প্রসারণের মাধ্যমে, সংকুচন হলে এটা ভিতরের দিকে ঢুকে, প্রসারণ হলে বাইরের দিকে যায়। এই সংকুচন প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত পরিবহন করে। তাহলে কিসের মাধ্যমে? সংকুচন প্রসারণের মাধ্যমে। ক্লিয়ার এতটুকু? বুঝতে পারছি? তাইলে আমরা হার্ট সম্পর্কে কি কি জানলাম? হার্টটা দেখতে কীরকম? ত্রিকোণাকার। ওকে, এবং এটা কই থাকে? এটা তোমার বুকের মধ্যে, ধরো আমি একটা অর্গান আঁকি, তোমরা এটা বললো যেটা কি আঁকলাম, বলো তো এটা আমি কি আঁকছি? হ্যাঁ, ফুসফুস। এখন দাও, ফুসফুসে এক সাইডে আমি একটা গর্ত রাখছি, মানে এই জায়গাটার মধ্যেই হৃৎপিণ্ডটা থাকে। তাইলে ত্রিকোণাকার এবং দুই ফুসফুসের মাঝখানে। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, এই ফুসফুসটা কি বামটা নাকি ডানটা? বামটা। কারণ হচ্ছিল হৃৎপিণ্ডটা তো বামে থাকে, এটা হচ্ছিল বাম ফুসফুসটা। তাহলে দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করে ত্রিকোণাকার। এখন এই যে ত্রিকোণাকার যে অঙ্গটা, দেখো এই উপরে আমরা চিত্রটাকে আমরা নিচে নিয়ে আসি। একটা চিত্র, চুজ ফটো। এই যে ত্রিকোণাকার অঙ্গটা, এইটার এই যে চৌড়া অংশটা আছে না, এই চৌড়া অংশটাকে বলা হয় ভিত্তি বা বেস। আর এই যে সরু অংশটা, এই সরু অংশটাকে বলা হয় অ্যাপেক্স বা চূড়া। সরু অংশটাকে কি বলি? অ্যাপেক্স বা চূড়া। অ্যাপেক্স বাংলায় হচ্ছে চূড়া। ওকে, এই হচ্ছিল হার্টের দুইটা অংশ। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তো তোমার হার্টের চারিদিকে একটা আবরণ আছে, যেমন ওই চিত্রটা নেই, দাঁড়াও। দেখো তোমার এই যে হার্টের চারিদিকে একটা কভারিং দেখতেছো, এই যে কভারিং, এই যে একটা আবরণ বা কভারিং, এইটাকে কি বলে? আচ্ছা, হার্ট সম্পর্কিত বা হৃৎপিণ্ড সম্পর্কিত কোনো কিছুকে আমরা কি বলি? প্রথম দিন লিখে দিয়েছিলাম কার্ডিও বলি না? হ্যাঁ, কার্ডিও। হ্যাঁ, ভেরি গুড, কার্ডিও। আর তোমার পেরি মানে কি জানো? পেরি মানে হচ্ছে চারিদিকে। তাহলে হৃৎপিণ্ডের চারিদিকের আবরণকে আমরা কি বলবো? পেরিকার্ডিয়াম। ভেরি গুড, পেরিকার্ডিয়াম। তোমাদের কি আইডিয়া আছে পেরিকার্ডিয়াম কয় স্তর বিশিষ্ট?
পেরিকার্ডিয়াম হচ্ছে তোমার 2 স্তর বিশিষ্ট। এই যে দেখো পেরিকার্ডিয়াম আমরা কাইটে আনছি, এই যে দেখো একটা স্তর, আর এই যে দেখো আর একটা স্তর, দেখছো? তাহলে পেরিকার্ডিয়াম কয় স্তরই? দ্বিস্তরী। আচ্ছা, তো দ্বিস্তরী পেরিকার্ডিয়াম। এখন পেরিকার্ডিয়ামের ভিতরের স্তরটাকে কি বলে আর বাইরের স্তরটাকে কি বলে? বাইরেরটাকে বলা হয় তন্তুময়, কি বলি? তন্তুময় পেরিকার্ডিয়াম। আর ভিতরেরটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। কি পেরিকার্ডিয়াম? সেরাস। বলো তাহলে বাইরের দিকেরটাকে কি বলি? তন্তুময়। বুঝছো? তন্তু থাকে অনেকগুলো এরকম তন্তু, তন্তুময়, এটাকে আমরা বলতেছি কি? তন্তুময় পেরিকার্ডিয়াম। আর ভিতরের দিকেরটাকে আমরা বলতেছি সেরাস পেরিকার্ডিয়াম। ক্লিয়ার এতটুকু? এখন এই দুইটা স্তরের মাঝখানে একটা তরল থাকে, এই তরলটাকে আমরা বলি, আচ্ছা তুমি বলো পেরিকার্ডিয়ামের মধ্যে তরল, তাহলে ওইটাকে আমরা কি বলবো? পেরিকার্ডিয়াল ফ্লুইড। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তরল দিয়ে আসলে আমার লাভটা কি? এইটা তোমার হৃৎপিণ্ডকে ঘর্ষণ থেকে রক্ষা করে, হৃৎপিণ্ডকে ঘর্ষণ থেকে রক্ষা করে। তো পেরিকার্ডিয়ামটা আমরা বুঝতে পারছি কি? কারো কোনো প্রশ্ন আছে পেরিকার্ডিয়াম সম্পর্কে? ভাইয়া সেরাস মানে কি? আচ্ছা, তো এই নিয়ে হচ্ছে তোমার নর্মালি দুইটা তোমার হচ্ছে তুমি যখন একটু উপরে উঠবা তো এখানে তোমার আরও লেয়ার আছে। তো এই নিয়ে হচ্ছে তোমার ভিতর যেটা বাইরের দিকে আছে এটা হচ্ছে তো যেহেতু ফাইবার গঠিত, দ্যাটস এটাকে আমরা বলতেছি তন্তুময়। আর ভিতরের দিকে একটা আছে তোমার মানে ফ্লুইড সমৃদ্ধ, দ্যাটস এটাকে বলা হয় সেরাস। এই সেরাসটা হচ্ছে এটা তোমাদের লাগবে না, আমি তাও দেখাই। সেরাসটা তোমার মানে ভিতরের দিকে যে স্তরটা আছে ওইটাকে বলে ভিসেরাল, আর বাইরেরটাকে বলি প্যারাইটাল। বুঝছো? মেইনলি ফ্লুইডটা থাকে এই দুইটার মাঝখানে, এই জন্য এটাকে আমরা সেরাস পেরিকার্ডিয়াম বলি। বুঝছো? হ্যাঁ, বাট এটা তোমাদের এত ডিপলি লাগে না, তাও আমি দেখাইলাম যেহেতু প্রশ্নটা করলাম। আর কেউ কোনো প্রশ্ন? আচ্ছা, হৃৎপিণ্ডের ঘর্ষণ বলতে তোমার হৃৎপিণ্ড যখন পাম্প হইতেছে, সংকোচন প্রসারণ হইতেছে, তো আশেপাশে যে অর্গানগুলো আছে ওইগুলোর সাথে কি সে ধাক্কা মানে ঘর্ষণ হইতে পারে না? ধরো হৃৎপিণ্ড মানে হঠাৎ করে বেশি রক্ত আইসা পড়ছে, তো সে বেশি প্রসারিত হবে, তো সেই ক্ষেত্রে তার কি পেরিকার্ডিয়ামের সাথে ঘর্ষণ হইতে পারে না, বা ফুসফুসের সাথে? ওইটা থেকে রক্ষা করে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে এখন আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা পড়ব হৃৎপ্রাচীর। গতবারের মতো কাহিনী এরা হইলে সামনে কয়েকটা হালকা বাঙ্গা। আচ্ছা, তো এইটা তোমার হৃৎপিণ্ডটা, হৃদ যে প্রাচীরটা আছে এটা 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর। এখন সবার বাইরে যে স্তরটা আছে না এইটাকে বলে এপি। এপি মানে কি জানো? এপি মানে হচ্ছে তোমার বাইরে। এপি মানে কি? বাইরে। তারপরে মায়ো মানে কি জানো? পেশি, পেশিময়।
আর এন্ডো মানে কি জানো? ভিতরে। তাহলে তুমি দেখো যে সবার বাইরের যে লেয়ারটা আছে এটাকে আমরা বলবো এপিকার্ডিয়াম। ওকে, তারপরে এই যে দেখো মোটা যে অংশটা, এইটা হচ্ছিল মেইনলি পেশিময় অংশ। এটা কি? পেশিময়। এই জন্য এটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। ওকে, আর এই যে তোমার প্রাচীরটা, এই যে ভিতরে যেটা আছে এইটা হচ্ছিল এন্ডোকার্ডিয়াম। এটা কি? এন্ডোকার্ডিয়াম। তাইলে আমাকে বলো এপি মানে কি? বাইরে, এন্ডো মানে ভিতরে, মায়ো মানে পেশিময়। আচ্ছা, আমি এখন তোমাদের একটা প্রশ্ন করি, একটা এমসিকিউ। তোমরা বইলো যে নিচের কোনটা হৃৎপ্রাচীরের অংশ নয়? কোনটা নয়? আমি অপশন দিই। এপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। বলো তো কোনটা? পেরিকার্ডিয়াম। 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 হ্যাঁ, এটা বুঝছো আমার সময় আমি যে মেডিকেলে পরীক্ষা দিলাম না, মেডিকেলে আসছিল এটা। বুঝছো? দেখছো কত সহজ প্রশ্ন দিছে। তো এটা কোনটা নয় আমার সময় আসছিল, তো এটার উত্তর কি? পেরিকার্ডিয়াম। বাট তুমি বিশ্বাস করো এইটাই অনেকে ভুল করছে, বুঝছো? কারণ কি, ওই সময় মানে মাথায় কাজ করে না, এই সহজ প্রশ্নগুলো ভুল করে। আসলে মেডিকেলে কারা চান্স পায় না? যারা এই সহজগুলো ভুল করে। তো তুমি সহজগুলো পারলে তুমি ইজিলি চান্স পেয়ে যাবে, কারণ মেডিকেলের প্রশ্ন খুব সহজ হয়। তোমরা 9-10 বেসিক দিয়েই বায়োলজি হাফ দাগাইতে পারবা, মানে মোটামুটি পারবা। জুলজির পার্টটা পারা যায়, বোটানিটা পারা যায় না, বাট জুলজির পার্ট মোটামুটি অনেকটাই পারবা। আচ্ছা, তো আমরা এতটুকু দেখলাম। এখন দেখো, ধরো এই হার্টের মধ্যে চর্বি লেগে থাকবে, তাহলে কোন স্তরটার মধ্যে লাগবে বলো তো? সবার বাইরে দিয়ে। তাহলে চর্বি যদি, হ্যাঁ, চর্বি যদি লাগে তাহলে সবার বাইরের স্তরটাতে চর্বি লাগতে পারে। তাহলে চর্বি লাগে সবার বাইরের স্তর, আমরা বাইরে মানে জানি এপি, তার মানে এপিকার্ডিয়ামে চর্বি লেগে থাকতে পারে। আচ্ছা, এখন বলো হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারণ হয় এইটা আসলে কিসের জন্য হয়? হৃৎপেশির জন্য না? আচ্ছা, সংকোচন প্রসারণ যে হয় এটা আসলে কে করে জানো? হৃৎপেশি। হৃৎপিণ্ডের মধ্যে একটা বিশেষ পেশি আছে যেটাকে আমরা হৃৎপেশি বলি। হৃৎপেশিটা হচ্ছে তোমার বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এখন তুমি বলো যে হৃৎপেশিটা কোন স্তরে থাকবে? যেই স্তরের মধ্যে পেশি কথাটা আছে, তাহলে মায়ো মানে কি? পেশি। তাহলে মায়োকার্ডিয়ামের মধ্যে কি থাকে? এই হৃৎপেশিটা থাকে। বুঝতে পারছি? কঠিন লাগতেছে? না ভাইয়া। আচ্ছা, তো ইজি। এখন দেখো, আমরা যে তোমার হার্টের মধ্যে তোমার নর্মালি হার্ট কয় প্রকোষ্ঠ বিশিষ্ট জানো? 4। হ্যাঁ, 4। ধরো এটা একটা হার্ট, তাইলে এটাকে আমরা 4টা প্রকোষ্ঠে ভাগ করতে পারি। এখন 4টা প্রকোষ্ঠের মধ্যে এইখান থেকে যখন এই একটা থেকে আরেকটায় যায় তখন এটার মাঝখানে কি থাকে? কপাটিকা থাকে। বুঝছো? এখন তুমি কথা হচ্ছে তুমি ভাই আপনি আমি চিত্রের মধ্যে দেখান, আমি তো বিশ্বাস করি না যে কপাটিকা আছে। তোমাকে আমি দেখাই, ওয়েট। এই যে দেখো, এই যে দেখছো এই অংশটা, এই যে একটা কপাটিকা, এই যে দেখো একটা কপাটিকা, এইটা হচ্ছে তোমার ডান অলিন্দ, এটা হচ্ছে তোমার বাম অলিন্দ। মানে তোমার হাতের ডান পাশে থাকবে বামটা, বাম পাশে থাকবে ডানটা। আর এইটা হচ্ছে তোমার ডান ভেন্ট্রিকল, সরি ডান নিলয়, ইংলিশে বলে কি ফেলছি, ডান নিলয়। আর এইটা হচ্ছে তোমার বাম নিলয়। ক্লিয়ার এতটুকু? এখন দেখো কপাটিকাগুলা কে তৈরি করতেছে?
এই যে কপাটিকাগুলা তৈরি হইতেছে, কোন স্তরটা কপাটিকারা তৈরি করে? দেখো তো, এই সবার ভিতরে যে স্তরটা আছে এটা না কপাটিকাটা ফর্ম করতেছে। সবার ভিতরে যে স্তরটা আছে এই স্তরটাকে আমরা কি বলছিলাম? এন্ডোকার্ডিয়াম। তাহলে এন্ডোকার্ডিয়াম কি করে? কপাটিকাগুলা গঠন করে। তাহলে কপাটিকা গঠন করে কে? এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম, ভেরি গুড। এখন দেখো, এই যে রক্তবাহিকাগুলা যে বের হইতেছে, এই যে রক্তবাহিকা এখান থেকে একটা বের হইতেছে, এই রক্তবাহিটা গঠন করছে কে? এন্ডোকার্ডিয়াম না? যে ভিতরের প্রাচীরটা, এই যে এন্ডোকার্ডিয়াম, আর এই মাঝখানেরটা ছিল মায়োকার্ডিয়াম এটা। তাইলে তুমি আমাকে বলো রক্তবাহিকা গঠন করে কে? এই যে রক্তবাহিকাটা গঠন করছে কে? এন্ডোকার্ডিয়াম না? এই বোঝো নাই? ঈশা কঠিন লাগতেছে? না ভাইয়া বুঝছি। আচ্ছা, বাকিরা রাহা রাহে ক্লাসে নাই, চলে গেছো? আর কে ছিল? অনি, বুঝতেছো? কেউ না বুঝলে আমাকে সাথে সাথে বইলো। প্রাপ্তি, বুঝতেছো? আচ্ছা, তো কপাটিকা আর কি ফর্ম করে? রক্তবাহিকা। তাইলে রক্তবাহিকা এবং কপাটিকা গঠন করে এন্ডোকার্ডিয়াম, গঠন করে মায়োকার্ডিয়াম, আর চর্বি লেগে থাকে এপিকার্ডিয়ামে। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, হার্ট সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া নিলাম। এখন আমরা হার্ট সম্পর্কে একটু বিস্তারিত পড়াশোনা করব। আচ্ছা, তো মেইনলি আমি তোমাকে হার্ট দেখো, হার্ট খুব ইজি। ধরো এটা একটা হার্ট। এখন বলো তো হার্ট কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ভেরি গুড। হার্ট হচ্ছে তোমার 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের গুলাকে আমরা বলি অলিন্দ, নিচের গুলাকে কি বলি আমরা? নিলয়। নিলয়। আচ্ছা, এখন দেখো, তোমার হাতের তোমার যেই পাশে বাম পাশে থাকবে ডান অলিন্দ, আর এইখানে হচ্ছিল বাম অলিন্দ, ডান পাশে বাম অলিন্দ, আর বাম পাশে ডান অলিন্দ, ডান ভেন্ট্রিকল। আমি শুধু ইংলিশ লিখে ফেলতেছি। এই তোমরা বুঝছো, যখন ইন্টারে উঠবা না তখন তোমরা ইংলিশে লেখা লাগবে। অলিন্দকে বলবা এট্রিয়াম, আর নিলয়কে বলবা ভেন্ট্রিকল। ওইগুলো এখন চিন্তা করে লাভ নাই, ওইগুলো ওই সময় পারবা ইজিতেই। আচ্ছা, তো এখন তুমি এনে কি দেখবা? আচ্ছা বলো তো, আমি যে এনে তোমার বাম নিলয়টা আঁকলাম আর ডান নিলয়, কোনটা বড় প্রকোষ্ঠ? ডান নিলয়। বাট তুমি কইতে পারো যে ভাই বাম নিলয়টা কেন ছোট হইল? কারণ হচ্ছিল এটার প্রাচীরটা মোটা। বাম নিলয়ের প্রাচীর কি? মোটা। এখন কথা ছিল বাম নিলয়ের প্রাচীরটা কীরকম? তাইলে মোটা। কেন মোটা? কারণ এই বাম নিলয় থেকে রক্ত তোমার পরিবহন হয়। ওকে, তাইলে তোমার বাম নিলয়ের প্রাচীরটা তুলনামূলক মোটা। আচ্ছা, কেন মোটা এটা আমি তোমাকে বোঝাবো। হোয়াইট। এখন এই যে মাঝখানে যে পর্দাগুলো আছে, আচ্ছা তোমরা কি জানো আমাদের ইন্টার স্কুল খেলা হয় না? বলো, ইন্টার স্কুল খেলা কি একটা স্কুলের মধ্যে হয় নাকি কয়েকটা স্কুলের মধ্যে হয়? কয়েকটা স্কুল, ধরো পাইলট বাসের আদর্শ, এরকম হয়। তাহলে দুইটা আলাদা আলাদার মধ্যে।
ইন্টার মানে কি? ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, তাহলে ইন্টার মানে কি? আন্ত। এখন দুইটার মধ্যে আন্ত, ঠিক আছে। আর যদি এমন হইতো যে আমাদের স্কুলের মধ্যেই ক্লাস 9 ক্লাস 10-এর খেলা, তাইলে এটাকে আমরা বলতাম ইন্ট্রা, মানে অন্ত, ঠিক আছে। এই যে তোমার পর্দাটা, এটা দুইটা অলিন্দকে ভাগ করছে, একটা অলিন্দর মধ্যে না, এই জন্য এটাকে বলা হয় আন্ত অলিন্দ। আন্ত অলিন্দ পর্দা। আর এইটা আন্ত নিলয় নিলয় পর্দা। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন এই যে অলিন্দগুলা, এই অলিন্দগুলার প্রাচীর দেখো তুলনামূলক পাতলা, আর নিলয়ের প্রাচীরগুলা কি? মোটা। তাহলে অলিন্দের প্রাচীর কিরকম? হ্যাঁ বলো। আচ্ছা, এখন দেখো, এই যে বাম নিলয় আর হচ্ছিল বাম অলিন্দ আর বাম নিলয়, দুইটারই মাঝখানে একটা কপাটিকা থাকে। কি থাকে? কপাটিকা। ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানেও কি আছে? কপাটিকা আছে। আচ্ছা, তো এইখানে কপাটিকাটার নাম কি? এখন বলো, এই যে বাম বাম দুইটারই শুরুর অক্ষরটা কি? বাইকাসপিড না? হ্যাঁ, দুইটা শুরুর অক্ষরটা কি বলো? বা। বা, এই হচ্ছিল বা। তাহলে আমরা এনে পাইলাম এই যে বা, এই যে বা, তাহলে বা বা এর মধ্যে থাকে বাইকাসপিড। ওকে। আচ্ছা, এনে কেন বাইকাসপিড হইল? এইটা আসলে এইরকম একটা কপাটিকা থাকে, এই যে দুইটা কাসপিড, এই জন্য এটার নাম বাইকাসপিড। আর এইটার নাম হচ্ছে তোমার, তাহলে ওই সাইডে যদি বাইকাসপিড থাকে বা বা এর মাঝখানে, তাহলে এইখানে থাকবে ট্রাইকাসপিড। ট্রাইকাসপিডটা কীরকম? এই যে এরকম তিনটা কাসপিড। ওকে, তাহলে কপাটিকাগুলোর নাম কি? ডানে কি কপাটিকা থাকবে? ট্রাইকাসপিড। আর বামে বামে বাইকাসপিড কপাটিকা। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা আচ্ছা, এতটুকু দিলে আমরা বুঝলাম। এই যে বাইকাসপিড কপাটিকার না আরেকটা নাম আছে সুন্দর, কি জানো? এই বাইকাসপিডের অপর নাম হচ্ছিল মাইট্রাল কপাটিকা। ভেরি গুড, ভেরি গুড। তোমরা তো অনেক কিছুই পারো, আমি তাও অনেক শুরু থেকে পড়াইতেছি। বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা। আচ্ছা, আমার একটা জিনিস বলো, তোমরা যে ক্লাস করতেছো, তোমরা কি নতুন কিছু শিখতে পারতেছো, নাকি আমি আগের কথাগুলোই বারবার রিপিট করতেছি, নাকি এক্সট্রা কিছু শিখতে পারতেছো? এক্সট্রা মানে এক্সট্রা কোনো কিছু কি শিখতে পারতেছো ক্লাসে, নাকি এমনই লাগতেছে যে আগের জিনিসগুলাই বারবার আসতেছে? না, পারতেছি তো। আচ্ছা আচ্ছা, মানে নর্মালি আমি চেষ্টা করতেছি তোমাদের যতটুকু হাইলি স্ট্যান্ডার্ড মেনটেন করা যায়। আচ্ছা, তো এতটুকু আমরা দেখলাম। এখন দাঁড়াও এক মিনিট, এখন আমরা এতটুকু দেখলাম। এখন আরেকটা চিত্র, সেম চিত্রটাই আঁকবো। আচ্ছা, ডান বাম, ডান বাম অলিন্দ অলিন্দ নিলয়। আচ্ছা আচ্ছা, আমি আগে একটা কথা বলছিলাম যে বাম নিলয়ের প্রাচীরটা মোটা, কেন বলো তো? কারণ কারণ এইখান থেকে বাম নিলয় থেকে তোমার সারা দেহে রক্ত পরিবহন হয়। তাহলে সারা দেহে রক্ত পরিবহন করে কে? বাম নিলয়। তো বাম নিলয় কি? আচ্ছা, সারা দেহে আমাদের কি সমৃদ্ধ রক্ত প্রয়োজন বলো তো? অক্সিজেন। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ভেরি গুড।
এখন বলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে, ধমনী নাকি শিরা? ধমনী। ধমনী, ভেরি গুড। এখন বলো যেই ধমনীটা পুরা দেহে রক্ত পরিবহন করতেছে, ধরো আমি নর্মালি যদি জিজ্ঞাসা করে যে সৌরভ ভাইকে, সৌরভ ভাই একটা পুরুষ, এরকম যদি হয় যে আমার কিছু সুপার পাওয়ার আছে, মানে আমি অনেক কিছু পারি, তো আমাকে কি মানুষ মহাপুরুষ ডাকবে না? জি ভাইয়া। হ্যাঁ, তাইলে এই ধমনীটা দাও ফুল বডিতে একটা সিঙ্গেল ধমনী ট্রান্সফার করতেছে, তাহলে এটা যদি তুমি শুধু ধমনী বলে অপমান করবা? না, না, মহাধমনী। মহাধমনী। তাহলে মহাধমনীটা ক্লিয়ার এতটুকু। তাহলে মহাধমনী তৈরি হয় কোত্থেকে? বাম নিলয় থেকে। বাম নিলয়। হ্যাঁ, কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে? অক্সিজেন সমৃদ্ধ। আচ্ছা, তারপর সারা দেহে যাওয়ার পরে হার্টের যে নিচের অংশটা আছে, তোমার হার্টের নিচের অংশ থেকে তৈরি হয় নিম্ন মহাশিরা, আর হার্টের উপরের অংশ থেকে তৈরি হয় ঊর্ধ্ব মহাশিরা। বলি, সারা দেহ থেকে তোমার রক্ত পরিবহন হইতেছে হয়ে সারা দেহটাকে আমরা দুই ভাগে ভাগ করি। হার্টের নিচের অংশ হচ্ছিল হার্টের উপরের অংশ। তাই তুমি চিন্তা করো, একটা শিরা রক্ত পরিবহন করতেছে পুরা দেহের, তাহলে এটা কি তুমি শিরা বলবা নাকি মহাশিরা বলবা? মহাশিরা। মহাশিরা, ওকে। তাহলে যেটা হার্টের উপরের অংশ পরিবহন করে ওইটাকে আমরা বলবো ঊর্ধ্ব মহাশিরা, আর যেটা নিচের অংশ, হার্টের নিচের অংশটা, মানে হার্টের নিচে কি আছে আমাদের পেট, পা, ওইগুলা থেকে, ওইটা হচ্ছে তোমার নিম্ন মহাশিরা। ক্লিয়ার এতটুকু? এখন বলো এইগুলা কি সমৃদ্ধ রক্ত পরিবহন করবে? কার্বন ডাইঅক্সাইড। ভেরি গুড, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। আচ্ছা, তাইলে এতটুকু আমরা বুঝলাম। এখন দেখো, তাইলে এইখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করলো, তাইলে এই নিয়ে কী কপাটিকাটা ছিল? ট্রাইকাসপিড। হ্যাঁ, ট্রাইকাসপিড থেকে আর রক্তটা, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কই আসবে? ডান নিলয়ে আসলো। এখন কি হবে? এখন এই কার্বন ডাইঅক্সাইডটা কি আমাদের বের করা লাগবে না বডি থেকে? আমাদের তো থাকা যাবে না, বের করা লাগবে। তো বের করব আমরা কিসের মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। তাইলে এইটা এখন চলে যাবে কই? ফুসফুসে। আচ্ছা, তো তুমি আমাকে বলো, এই হার্টের নিচের পার্ট যেটা নিলয়, নিলয় থেকে যেটা তৈরি হয় ওইটাকে আমরা কি বলি? ধমনী না শিরা? না, নিলয় থেকে তৈরি হয় ধমনী, আর অলিন্দে গিয়া শেষ হয় শিরা। বুঝছো? আচ্ছা, তোমাকে বোঝাই। ধমনী 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 তৈরি হয় অলিন্দে। এখন কে জয়েন দে? তাহলে ধমনী শুরু হয় কই? অলিন্দে। অলিন্দ থেকে গিয়া শেষ হয় কই? কৈশিক জালিকায়। আর শিরা তৈরি হয় কোত্থেকে? কৈশিক জালিকা হতে, এবং শেষ হয় গইয়া কই? শিরাতে। বুঝছো? তাইলে এই নিলয় থেকে, এই কি লিখলাম, শিরাতে, নিলয়, এই আমরা তো ধরে ফেলছে কি, দাও, ধমনী তৈরি হয় নিলয় থেকে, শেষ হয় কৌশিক জালিকায়। শিরা তৈরি হয় কৌশিক জালিকা, শেষ হয় অলিন্দে। ক্লিয়ার এতটুকু? তাহলে ধমনী তৈরি হইতেছে নিলয়, শেষ হয় কৌশিক জালিকায়, শিরা তৈরি হয় কৌশিক জালিকায়, শেষ হয় অলিন্দে। তাহলে আমাকে বলো, এই যে তোমার ডান নিলয় থেকে রক্তটা নিয়ে যেতেছে ফুসফুস, এটার নাম কি হবে? ধমনী না শিরা? ধমনী, ভেরি গুড। হ্যাঁ, যেহেতু তোমার নিয়ে যেতেছে এই জন্য ফুসফুসে নিয়ে যায়, এই জন্য এটার নাম ফুসফুসীয় ধমনী। আচ্ছা, তুমি কি জানো ফুসফুস রিলেটেড
জিনিসকে পালমোনারি বলে? হার্ট রিলেটেড কোনো কিছুকে আমরা কি বলি? কার্ডিও। তাহলে এইটাকে বলা হয় পালমোনারি। তাহলে এই ধমনীটার আরেক নাম কি? পালমোনারি ধমনী। এখন আমাকে বলো, পালমোনারি ধমনীটা কি সমৃদ্ধ রক্ত নিতেছে? কার্বন ডাইঅক্সাইড। এই যে দেখছো কেন মানে এটা ব্যতিক্রম? এখন ক্লিয়ার হয়েছে ব্যতিক্রমটা কেন? হ্যাঁ, আচ্ছা। তারপরে এনে দেখো, এনে ফুসফুস থেকে এখন কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসকে দিবে, দিল। তারপর ফুসফুস থেকে সে কী নিবে? অক্সিজেন নিয়ে প্রবেশ করবে কই? বাম অলিন্দে। তাহলে সে নিল অক্সিজেন নিয়ে প্রবেশ করবে বাম অলিন্দে। তাহলে এইটার নাম কি হবে? শিরা নাকি ধমনী? উপরেরটা শিরা। কি শিরা হবে? ফুসফুসীয় শিরা। তাহলে এইটার নাম হচ্ছিল ফুসফুসীয় বা পালমোনারি শিরা। ওকে, আচ্ছা। তাইলে তোমার এখানে আসবে বাম অলিন্দের মধ্যে অক্সিজেন এসে প্রবেশ করলো। তারপর এখানে যে কপাটিকার নাম কি? বাইকাসপিড থেকে এখানে অক্সিজেন আসবে। ওকে, তাহলে অক্সিজেনটা এসে এইদিকে হয়ে যাবে। তো এই হচ্ছিল আমাদের সারা দেহের রক্ত পরিবহনটা। তাহলে এখন সারা দেহের রক্ত পরিবহনটা তোমার কাছে পানির মতো ইজি লাগবে। আচ্ছা, এখন তুমি আমাকে একটা জিনিস বলো, হার্টটাকে দেখো তো, হার্টের ডান সাইডটা শুধু কার্বন ডাইঅক্সাইড না? ডান সাইডে সব কার্বন ডাইঅক্সাইড। আর বাম সাইডটা দেখো তো অক্সিজেন না? দেখছো? তাহলে হার্টের ডান সাইডটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, বাম সাইডটা অক্সিজেন সমৃদ্ধ। এখন আমি তোমাকে এটা বুঝাইলাম, এটা তোমাকে আমি বুঝাইছি। এখন তুমি কেমনে মনে রাখবা? দেখো, এটা মনে রাখার টেকনিক দেখো। তুমি এই চিত্রটা তোমার চোখের মধ্যে একদম মানে চোখ বন্ধ করলে যাতে বাসে তোমার চোখে। এই যে দেখো, একটা ক্রিস ক্রস আঁকবা। এই যে একটা, এই যে একটা আঁকছো। এটা মনে থাকবে না? তারপরে তুমি কি করবা? তোমার হাতের বামে তুমি লিখবা সারা দেহ, আর ডানে লিখবা ফুসফুস। ওকে, আর এইখানে লিখব, এটা কি ডান সাইডে, বাম সাইডে ডান, আর এই ডান সাইডে বাম। ডান ডান, বাম বাম, অলিন্দ নিলয়। ওকে, আচ্ছা, সরি, হ্যাঁ হ্যাঁ, আমার মাথা কাজ করতেছে না। আমি তোমাদের আগে আরেকটা ক্লাস নিছি তো, আরেক ব্যাচের। আজকে তোমার আমি টানা 3টা ক্লাস নিতেছি। অফলাইনে নিলাম একটা, অনলাইনে একটা, এখন তোমাদের নিতেছি। তোমার 3 নাম্বার ক্লাস চলতেছে। আচ্ছা দেখো, তো এই সাইডে যে কপাটিকা আছে, এই সাইডে কপাটিকা আছে, এটার নাম বা বাই। তাই এটার নাম ট্রাই। আর আমরা জানি তোমার বাম পাশটা কি? কার্বন ডাইঅক্সাইড, ডান পাশটা অক্সিজেন। তাহলে সারা দেহে যাবে মহাধমনী, আর এখানে যাবে ফুসফুসীয় ধমনী, ফুসফুসে যাবে, আর ব্যাক করবে শিরা, আর এইখানে আসবে তোমার মহাশিরা। তো তুমি কি করবা জানো? মানে মেইনলি আমি কি করতাম, তো তোমার মানে পরীক্ষার হলে ঢুইকা তুমি তোমার প্রশ্ন পাওয়ার সাথে সাথে বা প্রশ্ন পাওয়ার আগে যদি তুমি সুযোগ পাও, কিন্তু স্যারেরা দেখলে কিন্তু তোমাকে এক্সপেল করে দিতে পারে। এই চিত্রটা আইকা রাখবা। তাইলে তুমি ইজিলি বুঝতে পারবা। তোমাকে এমসিকিউ দিল, ফুসফুসীয় ধমনী বের হয় কোন দিকে? তোমার এত চিন্তা করার দরকার, ডাইরেক্ট তুমি চিত্রতে বুঝতেছো ডান নিলয় থেকে। ফুসফুসের শিরা প্রবেশ করে কই? পালমোনারি শিরা, বামলিন্দে। কি সমৃদ্ধ রক্ত নেই? এই যে আমরা দেখতেই পারতেছি, ফুসফুস থেকে বের হয়েছে অক্সিজেন, এখানে কার্বন ডাইঅক্সাইড, আর এইখানে তোমার বের হয়েছে অক্সিজেন নিয়ে, আর এনে প্রবেশ করছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে। তাহলে কোনটা কি সমৃদ্ধ আর কোনটা কি রক্ত পরিবহন করে, এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের কাছে কি জিনিস এখন কঠিন লাগতেছে না আগের মতোই লাগতেছে, নাকি একটু সহজ হয়েছে?
আচ্ছা, থ্যাংক ইউ। সহজ হয়েছে। আচ্ছা, তো এইটা হচ্ছিল নর্মাল তোমার হার্টের প্রসেসটা। এখন হার্টের রক্ত সংবহনটা কেমনে হয়? আমি বুঝছো, আমি তোমার মানে তোমার কলেজে থাকাকালীন শুধু এই চিত্রটা দিয়ে আমি পুরো হার্ট মুখস্থ রাখতাম। তোমার এই চিত্র দিয়ে আমি তোমাকে পুরো হার্টের অধ্যায়টা তোমাকে শেষ করব, আর তোমাকে আমি কোনো কিছুই এক্সট্রা পড়াবো না। দেখবা শুধু শুধু এই চিত্রটার মধ্যে আসতেছে। আমি স্কুলেও এই চিত্র দিয়ে মনে রাখছি, কলেজেও এই চিত্র দিয়ে মনে রাখছি। আমার মনে আছে বুঝছো, তোমার আমি যখন এই ইয়াতে দিলাম, পাইলট স্কুলে পরীক্ষা দিলাম, আমার তো 10-এ পরীক্ষা হয় নাই বুঝছো, 9-এ বার্ষিক পরীক্ষাটাই ছিল লাস্ট, পর 10-এ তো করোনা ছিল। 9-এ বার্ষিক পরীক্ষায় প্রশ্ন দেওয়ার আগেই আমি এটা প্রশ্নের মধ্যে মানে খাতার মধ্যে পিছনে আইখা রাখছিলাম, যাতে এমসিকিউ দিলে আমি তাড়াতাড়ি সলভ করতে পারি, বুঝছো। তো এইটা মানে টেকনিক্যালি। আরেকবার হয়েছিল কি তোমার, মানে আমার এরকম একটু বদ অভ্যাস ছিল, মানে যেগুলো বারবার আসেই ওইগুলো আমি বাইরে থেকে মানে এই পরীক্ষার প্রশ্নে আগে রাফ করে রাখতাম, যাতে দেখলে এমসিকিউর সাথে সাথে আনসার করতে পারি। তো বলো, পর্যায় সারণীর মধ্যে ওই যে কেমিস্ট্রির মধ্যে পর্যায় সারণীর মধ্যে কিছু প্রশ্ন আছে না, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, কোনটার বেশি কোনটার কম, এরকম এমসিকিউ আসে না? তো তোমার আসে যে এটা তোমার কি দেখা লাগে, কোনটা ডানে অবস্থিত নাকি, এটা দেখলেই তো হয়। তো আমি কি করছিলাম জানো, আমার এসএসসি পরীক্ষার মধ্যে আমার কেমিস্ট্রি খাতা দিছে, তো আমার মার্জিন করা শেষ, মার্জিন করা কমপ্লিট। দেখি আমার হাতে এখনও 5 মিনিট সময় আছে। আমি কি করছি জানো, সবার শেষের পৃষ্ঠাটার মধ্যে পর্যায় সারণী পুরোটা আঁইকা ফেলছিলাম, মানে পুরাটা লিখছি আমি পর্যায় সারণী, আমার সবগুলো মুখস্থ ছিল, তো আমি পুরাটা লিখে রাখছি। কারণ কি এমসিকিউ দেয় ওইটা থেকে তো লেখা লাগবে না এটা। তো তোমাকে আমি বলতেছি না তুমি মুখস্থ রাখো, মানে জাস্ট আমি এরকম করতাম আর কি। তো আমি পর্যায় সারণী পুরোটা তোমার লিখে রাখছিলাম, পরে এমসিকিউ মানে ওইটা যদি আমাকে দেখতো স্যারেরা, তো আমাকে এক্সপেল করার চান্স ছিল, কারণ আমি তো প্রশ্ন দেওয়ার আগে খাতার মধ্যে লেখা রেখে দিছি, বুঝছো। আচ্ছা, তো এই তোমাদের কেমিস্ট্রি ক্লাসও নিব না বুঝছো, কেমিস্ট্রি তো আরও মজার সাবজেক্ট না। মেইনলি হচ্ছে সবচেয়ে মজা হচ্ছে বায়োলজি, পরে কেমিস্ট্রি, ফিজিক্সও মজা আছে, ম্যাথ হচ্ছে ফালতু সাবজেক্ট মুখস্থ। বাট যদিও আমার ম্যাথ ফেভারিট সাবজেক্ট ছিল স্কুল পর্যন্ত, কলেজেও ভালো লাগতো কলেজও পর্যন্ত, বাট মেডিকেলে আসার পরে এখন আর ম্যাথ নিয়ে কোনো ফ্যাসিনেশন নেই। আচ্ছা দেখো, হৃৎপিণ্ডে যে সংকোচন হয়, এই সংকোচনটাকে কি বলে জানো? সিস্টোল। আর এই তোমার প্রসারণ যে হয় হৃৎপিণ্ডের, এইটাকে বলে ডায়াস্টল। আচ্ছা, তোমরা তো মোটামুটি এনে সবাই এই বছর কি দিবা, এসএসসি দিবা নাকি? জি ভাইয়া। আচ্ছা, তোমরা কি জানো আমি প্রথম টিউশন করাইছি কবে? না ভাইয়া, জানি না তো। আমি ক্লাস 8-এ থাকতে প্রথম টিউশন করাইছি বুঝছো, মোহনগঞ্জ। ওই পাইলট স্কুলে ভর্তি পরীক্ষার জন্য পড়াইছি। আমি তো আমার সময় ভর্তি পরীক্ষায় কত হয়েছিলাম, সেকেন্ড হয়েছিলাম বুঝছো। তো পরে আমার এলাকার 2জনকে পড়াইতাম, আমি তখন 8-এ পড়ি, ওই ভর্তি পরীক্ষার জন্য পড়াইছি। তারপরে আমি যখন 9-এ পড়ি না, তখন 8-এর পোলাপান পড়াইছি, ম্যাথ পড়াইতাম। তারপর যখন আমি লকডাউন দিল, তখন আমি তো ওল্ড 10, তখন আমি নিউ 10 পড়াইতাম বুঝছো। আমার স্টুডেন্ট এই বছর এইচএসসি দিছে, মানে আমি যখন মোহনগঞ্জ থাকতে পড়াইতাম। তারপরে আরেকটা ব্যাচ হচ্ছিল এইবার দিবে, যেটা 9। আমি লকডাউনে থাকতে অনেক প্রাইভেট পড়াইতাম বুঝছো, মানে আমি এই স্কুলে থাকাকালীনই প্রাইভেট পড়াইছি অনেক। তো এই 9-10 পড়াইতাম, আমি তখন ওল্ড 10-এ পড়ি, আমি নিজে এসএসসি দিছি না তখন। আচ্ছা দেখো, তাইলে এই তোমার সংকোচনকে বলি সিস্টল, প্রসারণকে ডায়াস্টল। তোমাদের ব্যাচে কেউ টিউশন করায় তোমাদের বন্ধুদের মধ্যে? না ভাইয়া, কেউ করায় না। আচ্ছা, আমি করাইতাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, ধরো তোমার এই যে অলিন্দ, তোমার রক্ত দেখো, রক্ত আইসা অলিন্দের মধ্যে প্রবেশ করবে, তাইলে অলিন্দটা কি সংকুচিত অবস্থায় থাকবে নাকি প্রসারিত অবস্থায়? প্রসারিত। প্রসারিত। তাহলে অলিন্দটা প্রথমে রক্ত গিয়া প্রবেশ করে,
প্রসারিত অলিন্দে। তারপরে আমাকে বলো এখন অলিন্দের কি হবে? সংকোচন না? জি ভাইয়া হ্যাঁ, সংকোচন হবে। অলিন্দ সংকোচন হইলে রক্তটা কই যাবে? নিলয়ে না? হুম, জি হ্যাঁ, কিন্তু তার আগে তোমার কি হওয়া লাগবে? এই বাইকাসপিড আর ট্রাইকাসপিড খোলা লাগবে, তাইলে তোমার প্রসারিত অলিন্দে রক্তে প্রবেশ করে। তারপরে তোমার অলিন্দ কি হবে? সংকোচন, অলিন্দের সিস্টোল। তাহলে অলিন্দের সিস্টোল হইলে বাইকাসপিড আর ট্রাইকাসপিড কি হইব? খুলবে না বন্ধ হবে? খুলে যাবে। খুলে যাবে, ভেরি গুড। কারণ রক্তটা আমার নিলয়ে যাবে, এই জন্য এটা খুলে যায়। বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়। না খুললে তো রক্তটা তোমার নিচে আসবে না। স্পিড কপাটিকা খুলে যায়। আচ্ছা, খুলে রক্তটা এখন কই যাবে? নিলয়ে। নিলয়ে। নিলয়টা তাহলে কোন অবস্থায় আছে? প্রসারিত, মানে ডায়াস্টল অবস্থায় আছে। প্রসারিত নিলয় বা ডায়াস্টল অবস্থায়। তারপরে নিলয়টা কি হবে? সিস্টল। নিলয়ের সিস্টলের রক্তটা কই চলে যাবে? ধমনীতে। ওকে, আর অলিন্দে আসবে শিরা থেকে। বুঝছো? হুম, জি ভাইয়া বুঝছি। বুঝছি। আচ্ছা, এখন হ্যাঁ বলো। এখানে তো একটা অর্ধচন্দ্রাকার কপাটিকা। হ্যাঁ আমি বলবো। আচ্ছা, এতটুকু বুঝছি আমরা। এখন দেখো তোমার রক্তটা যে তোমার পাস হইতেছে, এনে তোমার টোটাল কয়টা কপাটিকা আছে? দেখো, বাইকাসপিড ট্রাইকাসপিড আর কই কপাটিকা আছে? এইনে একটা কপাটিকা আছে, এইনে একটা কপাটিকা আছে। আর এইখানে তোমার একটা তো ঊর্ধ্ব মহাশিরা আর একটা নিম্ন মহাশিরা। এটা নিম্ন আর একটা ছিল ঊর্ধ্ব। বুঝছো? তো তোমার ঊর্ধ্ব মহাশিরা আর হচ্ছে নিম্ন মহাশিরা। তো এইখানে তোমার নিম্ন মহাশিরার মধ্যে একটা কপাটিকা থাকে, জেনে যায় ওপেন হয়। ওকে, তাহলে কপাটিকা আমরা দেখলাম এনে দুইটা আর এনে একটা, নিম্ন মহাশিরা এনে। এখন তুমি আমারে বলতে পারো যে ভাই ঊর্ধ্ব মহাশিরাতে কেন কপাটিকা থাকে না? হুম, বলো তো কেন থাকে না? আচ্ছা, হার্টের নিচের অংশ থেকে রক্ত নিয়ে যায় কে? না, শিরা রক্ত নিয়ে যেতেছে হার্টের মধ্যে, শিরা। তাহলে হার্টের নিচের যেই অংশগুলো আছে এইগুলা থেকে নেয় নিম্ন মহাশিরা, আর এইটা কি করে? ঊর্ধ্ব মহাশিরা। এখন আমাকে বলো, হার্টের মধ্যে রক্ত আছে নাকি? হুম, জি এখন হার্ট যদি সংকুচিত হয়, হার্টের যদি তোমার সিস্টল হয়, তাইলে কি রক্তটা এদিকে চলে আসতে পারে না ইজিলি? বাট উপরে কি যাবে? না, উপরে যাবে না। কারণ কি? মহাকর্ষণ বল আছে, মধ্যাকর্ষণ বলের জন্য উপরে যায় না। বাট নিচে কি ইজিলি চলে আসতে পারে না? নিচে ইজিলি আসতে পারে। তাইলে নিচে যাতে না আসে, কারণ আমরা তো জানি শিরার মধ্যে রক্ত আসবে না, শিরার মধ্যে রক্ত যাবে। তো এইটা যাতে না হয়, এই জন্যই এইখানে মেনলি কপাটিকাটা থাকে। বুঝছো কেন নিম্ন মহাশিরাতে কপাটিকা আছে আর ঊর্ধ্বতে কপাটিকা নাই? ক্লিয়ার? জি ওকে, তাইলে এখন আমরা দেখি এই নিচে দুইটা কপাটিকা আছে, এই দুইটা কপাটিকা হচ্ছিল অর্ধচন্দ্রাকার কপাটিকা। এইগুলা কিরকম কপাটিকা? অর্ধচন্দ্রাকার। এইটাও হচ্ছিল অর্ধচন্দ্রাকার। এইটা হচ্ছে তোমার, এটা থেকে কি বের হয়েছে দেখো তো?
মহাধমনী না? তাহলে এইটাকে বলা হয় মহাধমনীয় অর্ধচন্দ্রাকার কপাটিকা, আর এইটাকে বলা হয় ফুসফুসীয় অর্ধচন্দ্রাকার কপাটিকা, কারণ এটা ফুসফুসে যাইতেছে, ফুসফুসে ধমনী হিসেবে বের হইছে। বুঝছো? জি। ওকে, আচ্ছা এখন বলো নিচে মানে কি? নিচে ইংলিশ কি? ডাউন। ডাউন। আর আন্ডার? আন্ডার। হ্যাঁ, এখন বলো এটার প্রথম অক্ষরটার নাম কি? ইউ। ইউ। তাহলে এই কপাটিকার নাম হচ্ছিল ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা। বুঝতে পারছো কেমনে মনে রাখবো? নিম্ন মহাশিরা মানে কি? আন্ডার। আন্ডার মানে ইউ, ইউতে ইউস্টেশিয়ান কপাটিকা। ক্লিয়ার? বুঝছি? জি ভাইয়া। হ্যাঁ বলো। কেউ কিছু বলবা? প্রশ্ন আছে কারো? আচ্ছা, এই যে সিস্টল এবং ডায়াস্টল, একবার সিস্টল একবার ডায়াস্টল, এটাকে একত্রে বলা হয় হার্টবিট হার্টবিট বা হৃস্পন্দন। ওকে, আচ্ছা তাহলে আমাদের হার্টের সম্পর্কে তোমার যদি রক্ত সঞ্চালন আসে তুমি পারবা না? এই যে এই প্রসেসটা লিখতে পারবা না? এইটা হচ্ছে রক্ত সঞ্চালন পদ্ধতি, কেমনে হইতেছে তুমি এটা বিস্তারিত লিখবা। আমি তোমাকে জাস্ট আমি বলি তুমি হার্ট সম্পর্কে এখন যাই আছে পরীক্ষার আগে শুধু এই চিত্রটা দেখবা, তাইলেই হবে। বুঝছো? আর কিছুই লাগবে না। তুমি হার্ট সম্পর্কে সব আনসার করতে পারবা, হার্টের গঠন, হার্টের তোমার হচ্ছে রক্ত সঞ্চালন, কইনে কি আছে, সব এটার মধ্যে, এই চিত্রের মধ্যে আছে। বলো তো এই চিত্রের মধ্যে নাই এমন একটা কিছু বলো হার্ট সম্পর্কিত, আছে কিছু এরকম? না, এটা চিত্রের মধ্যে সব আছে। এই এতটুকু বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, হার্ট কি এখন আগের তুলনায় ইজি হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা দেখব তোমার এই যে হার্টবিট, হার্টবিট কয়টা হয় মিনিটে বলো তো? মিনিটে অ্যাভারেজ 70 থেকে 80টা থাকে। এখন তুমি যদি আমাকে স্পেসিফিকলি বলতে বলো তো আমি গড়ে 75টা বলতে পারি। তাহলে গড়ে হচ্ছিল 75। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো, তোমার হার্ট সংকুচিত অবস্থায় আছে, এটাকে আমরা কি বলি? সিস্টল। সিস্টল। এখন ধরো হার্ট প্রসারিত অবস্থায় আছে, এটাকে আমরা কি বলি? ডায়াস্টল। এখন বলো তোমার এই যে তোমার রক্তনালীগুলো আছে, রক্তনালীগুলোর মধ্যে চাপ কোন সময় বেশি হবে? ধরো একটা জিনিস, ধরো এটা হার্ট, এটা রক্তনালী, আবার ধরো এটা হার্ট, এটা রক্তনালী। এখন বলো রক্তনালীর যে আয়তন এটা কি সেম না দুইটার জন্যই? এটা হচ্ছে তোমার প্রসারিত অবস্থা, এটা ধরো সংকুচিত অবস্থা। এখন ধরো এইটার মধ্যে 500 ml রক্ত আছে, এইটার মধ্যে 300 ml রক্ত আছে। এখন সংকুচিত হয়ে গেলে এইখানে হবে 150 ml, তাহলে এইখানে কত হবে রক্তনালিকার মধ্যে? 650 ml। এখন বলো তাইলে 500 ml যেই চাপটা প্রয়োগ করবে, ধরি আমরা PA, 650 ml ধরি PB। এখন বলো কোন চাপটার মান বেশি, PA বড় নাকি PB বড়? পিবি। হ্যাঁ, কারণ কি ধরো একটা রুমের একটা বেঞ্চের মধ্যে তোমরা 4 জন বসো, ওইটার মধ্যে যদি 5 জন বসো তাহলে কি মানে চাপটা বেশি পড়বে না? হ্যাঁ। তাহলে ছিল 500 হয়েছে 650 সংকুচিত হওয়াতে, তাহলে সিস্টল অবস্থায় চাপটা কি থাকে? বেশি থাকে। বুঝতে পারছো কেন সিস্টলে চাপ বেশি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা কিন্তু আমি কনস্ট্যান্ট ভ্যালু দেই না, আমি তোমার জাস্ট বোঝানোর জন্য 500 300 ইউজ করছি, বুঝছো? তাইলে তোমার এই সংকুচিত অবস্থায় যে চাপটা ওইটাকে আমরা বলি সিস্টোলিক চাপ।
আর এটাকে আমরা বলি ডায়াস্টোলিক চাপ। ডায়াস্টোলিক চাপ। এখন আমরা জানি নর্মাল চাপ হচ্ছিল 80/120, বাট আমরা জানি না 80 কি সিস্টল নাকি ডায়াস্টল। এই হচ্ছে আমাদের সমস্যা। তো আমরা এখন বুঝে ফেলছি যে হার্ট সংকুচিত হলে চাপটা বেশি হবে, তাইলে তোমার সিস্টোলিক প্রেশারটা বেশি থাকে। তাইলে 120টা কি সিস্টোলিক নাকি ডায়াস্টোলিক? সিস্টোলিক। বুঝছো, আমার 80/120 মনে থাকতো, বাট যখনই চাইতো সিস্টোলিক কোনটা, তখন আমি প্যাচ খেয়ে ফেলতাম 80 নাকি 120, 80 নাকি 120। তখন বলতাম যে সিস্টোল আগে ডায়াস্টোল পরে, তাহলে 80 সিস্টোলিক, ডায়াস্টোলিক 100, এরকম জায়গায় চলে আসতাম। তো এই ভুলটা করবা না। তাইলে সিস্টোলিকের অ্যাভারেজ মান কত? 100 থেকে 140, আর ডায়াস্টোলিক হচ্ছে তোমার 60 থেকে 90। বুঝছো? বাট তোমার বইয়ে কত দিল? তোমার বইয়ে মনে হয় দিছে কত রিসপন্ডেন্টের মান, আচ্ছা না ওইটা দেয় নাই। তো তোমার বইয়ে এটার মান দিছে 60 থেকে 100, বুঝছো? হ্যাঁ, এই 60 থেকে 100 না, এটা মেইনলি 70 থেকে 80, আর ওরা আদর্শ মান দিছে 80। এটা তোমার বইয়ে দিছে, বাট ইন্টারন্যাশনাল বই অনুযায়ী আমি যেটা লিখছি, তুমি আমার বইয়েরটাই পড়াটা বেটার আই থিঙ্ক। তো তুমি এটা না পড়াটাই ভালো। আচ্ছা, তাহলে 60 থেকে 90 হচ্ছিল এগুলা রেঞ্জ, আর নর্মাল কত? 80/120। বুঝছো? ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন এই রক্তচাপ তুমি কেমনে মাপবা? রক্তচাপ মাপে যে দেখছো না, একটা তোমার হাতের মধ্যে প্রথমে একটা কাফ বাঁধার পরে স্টেথোস্কোপ দিয়া ওই চেক করে। এই যন্ত্রটার নাম কি জানো? এটার নাম হচ্ছিল স্ফিগমো ম্যানোমিটার। ম্যানোমিটার। তাহলে কাফ বাইদা যে স্টেথোস্কোপ দিয়ে চেক করতেছে, এটাকে বলা হয় স্ফিগমো ম্যানোমিটার। তোমরা যদি মেডিকেলে চান্স পাও, তাহলে দেখবা তোমাদেরকে স্টেথোস্কোপ দিতেছে, তারপরে হচ্ছিল মানে অনেকগুলো স্টেথোস্কোপ পাওয়া যায়, বুঝছো? তো ওই স্টেথোস্কোপ আর তোমার একটা কাফ, এই দুইটা মিলাই হয়েছে তোমার স্ফিগমো ম্যানোমিটার। বুঝছি? এই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ও তো তোমাদের মধ্যে নর্মালি আমি একটা টেন্ডেন্সি দেখছি, আমাদের মোহনগঞ্জে যারা আছে ওরা কি করে, তোমার হচ্ছিল ইয়াতে চইলা যায়, আর্টসে চইলা যায় ইন্টারে ওঠার পরে, বুঝছো? জি ভাইয়া। মানে এটা আমি তোমার টেন্ডেন্সি দেখলাম, আমাদের ব্যাচেও অনেকে আর্টসে চইলা গেছিলো। তোমাদের মধ্যে যারা ক্লাস করে কাদের প্ল্যান আর্টসে চলে যাবা, নাকি এখনো প্ল্যান করো নাই? আচ্ছা, তো এটা তোমার নর্মালি এসএসসি রেজাল্টের পর এটা ডিপেন্ড করে, এসএসসি রেজাল্ট কেমন হয়েছে ওইটার উপর ডিপেন্ড করে ডিসিশনটা নিও। আচ্ছা, তো তোমরা এনে যারা আসো, তোমাদের কারোর কি স্বপ্ন আছে যে বড় হয়ে ডাক্তার হইবা এরকম? হ্যাঁ। আচ্ছা, এখন ভাইয়া। আচ্ছা তার আগে আমি একটা কথা বলি, বুঝছো? তো নর্মালি এখন আমাদের এরকম একটা টেন্ডেন্সি কাজ করে, আমরা মানুষের সামনে জিনিসটা বলতে লজ্জা পাই। ধরো আমারও এরকম ছিল যে আমি তোমার যখন প্রথমে কলেজে উঠছি, তখন হচ্ছিলো আমি ওই ময়মনসিংহ মেডিকেলের ভাইয়ের কাছে বাসায় পড়তাম। তো ভাই কী করছে, আমার তখনও ইঞ্জিনিয়ারিং টার্গেট, কারণ আমি তোমার বললাম আমার 9 10 টিউশন করাইতাম। আমি কী পড়াইতাম জানো? ম্যাথ পড়াইতাম। তো আমার তখনও টার্গেট কি, ইঞ্জিনিয়ারিং, বুয়েটে পড়বো আমার ইচ্ছা। বাট ও একদিন ভাই কী করছে, ভাই হচ্ছিলো একদিন ভাইয়ের অ্যাপ্রনটা পরে আসছে, আর গলায় স্টেথোটা ঝুলাই আসছে, বুঝছো? তো তোমার মানে ওই আসার পরে মানে আমি বাইরে দেখে ওই স্টেথো আর অ্যাপ্রনটা দেখে আমি ফেসিনেটেড হয়ে গেছি, বুঝছো? তো এই ফেসিনেটেড দেখেই মেনলি আমার মেডিকেলে অ্যাপ্রোচ হওয়া, মানে ট্রান্সফার হওয়া। আমি কিন্তু প্রথমে শুরুর দিকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতাম, বুঝছো? মানে টার্গেট ছিল এরকম। তারপরের থেকে আমি বায়োলজি খুব ভালো করে বুঝে পড়ি, মানে আমি সবচেয়ে বেশি বায়োলজি টাইম দিতাম এই জন্য। আচ্ছা, তো মেনলি পরে দিয়ে আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম যে না, এটা ভয় পাওয়ার কি আছে, আমার একটা জিনিস ইচ্ছা। তো এটা আমি বলবো সবার সামনে, তুমি তোমার ইচ্ছাটাকে তুমি এরকমভাবে নিয়ে যাও যে তুমি তোমার ওই জায়গাটায় এখন থেকে তুমি যে শপথ করো যে আগামী 2 বছর আমি আমার লাইফের বেস্ট পরিশ্রমটা করব, এবং আলটিমেটলি 2 বছর পরে তুমি কোথায় তোমারে দেখতে চাও, বুঝছো? আমাদের মধ্যে অনেকেই দেখো না মোটিভেশন ভিডিও দেখে। তোমরা দেখো নাকি মোটিভেশন ভিডিও?
একটা 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 না। একটা গল্প শুনবা? মানে গল্প না, সত্য কথা শোনো। তো আমি তো তোমার ময়মনসিংহ থাকতে বুঝছো অনেক টিউশন করাইতাম। তো আমি কিন্তু মানে আমার পোলাপানকে মানে আমি যাদেরকে পড়াই আমার প্রাইভেট ব্যাচে আছে। তো তোমরা তো তোমার হচ্ছে হলো ওই ফ্রি মানে আমার ব্যাচের না। তো তোমাদেরকে কিন্তু আমি বকাঝকা করি না। তো আমার যারা ব্যাচের আছে আমি চরম অপমান করি স্টুডেন্টদের, বুঝছো? তো আমি সেই অপমান করি স্টুডেন্টদের। ধরো আমার রাগ ওইটা যায় পড়াশোনা না করলে বা ঠিকমতো পড়া না দিলে আমি সেই অপমান করি। তো আমি মানে এরকম অপমান করতাম, পোলাপান পড়ে খুব। তো একদিন হয়েছে কি, আমি মেডিকেলে আসার পরে শুরুতে বুঝো না ঢাকা শহরে আসছি, প্রথম আমার নিজেরই পড়াশোনা হইতেছে না। তো আমি কী করছি, একদিন শুয়ে ভাবতেছি পড়াশোনা হইতেছে না, কী করব, মোটিভেশন ভিডিও দেখি একটা, বুঝছো? তো ইউটিউবে ঢুকে আমি তোমার মোটিভেশন ভিডিও দেখতেছি একটা। তো তখন কি হয়েছে, আমার এক ময়মনসিংহের স্টুডেন্ট আমার মেসেজ দিছে যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছে ভাই আমার কিছু মোটিভেশন দেন, পড়াশোনা হচ্ছে না। আর ওইদিকে আমি নিজে মোটিভেশন ভিডিও দেখতেছি, বুঝছো, ইউটিউবে, আমার পড়াশোনা হইতেছে না। আর ও আমারে বলতেছে ভাই আমার মোটিভেশন দেন, পড়াশোনা হচ্ছে না। আচ্ছা, মেইনলি এইসব মোটিভেশন তোমাকে কতক্ষণ তোমার উপর কাজ করবে? হাইয়েস্ট 24 আওয়ার, এর বেশি না, বুঝছো? মোটিভেশন এর বেশি কাজ করে না। কিন্তু তোমার লাইফের মানে লং টাইম মোটিভেশন কী হইতে পারে? লং টাইম মোটিভেশন হচ্ছে তুমি আজকে থেকে তুমি ডিসাইড করো যে তুমি 2 বছর পরে তুমি নিজেরে কই দেখতে চাও, বুঝছো? মানে ওই জায়গায় না যাওয়া পর তোমার যাদের টার্গেট আছে যে না আমি আমার লাইফে আমি এটা করতে চাই, এটাই তুমি কি মানে তুমি একটা জিনিস চিন্তা করো যে তোমার বাবা মা তোমার পিছনে কষ্ট করতেছে, অর্থ ব্যয় করতেছে, আলটিমেটলি ওদের কোনো লাভ আছে? মানে তোমাকে বড় না করলে কি ওদের খুব বেশি ক্ষতি হইতো তোমাকে এত পড়াশোনা না করাইলে? বরং আরেকটু মানে কি বলে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতো, বিলাসবহুল জীবনযাপন করতে পারতো। তুমি চিন্তা করো তোমার পিছনে কয় টাকা খরচ হইতেছে, আর তোমার বাবা মাসে কত টাকা পকেট খরচ নেয়, তোমার মা কত টাকা খরচ করেন, আর তোমার পিছনে কত টাকা খরচ করতেছে। এখন তোমার পিছনে এই যে এত টাকা খরচ করতেছে, এত কষ্ট করতেছে, ধরো তোমার বাবা সকাল থেকে বের হয়ে যায় কাজ করে ফিরতেছে, কেন? তোমার জন্য, তোমার পড়াশোনার খরচ বহন, তোমার স্বাচ্ছন্দ্যের জন্য। আচ্ছা, তো আমাদের কি কিছু দায়বদ্ধতা আছে না ওনাদেরকে দেওয়া? তো ওনারা আসলে আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করে আমাদের থেকে? মানে আমরা ওনাদেরকে একটু প্রাপ্তি এনে দেবো, হয়েছে, ওই প্রাপ্তির নাম হয়ে গেছে। আচ্ছা, তো আমরা আমাদের অ্যাচিভমেন্ট দিব। যখন তুমি একটা ভালো জায়গায় যাবা, তুমি একটা পজিশন করবা, তখন ওইটা তোমার থেকে বেশি তোমার ফ্যামিলি মেম্বারদের মানে বেশি করে, বিশেষ করে তোমার বাবা মাকে। আমি একবার তোমার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ আসতেছি, তখন আমি কলেজে পড়ি সৈয়দ নজরুলে। তো আমার সাথে একটা লোক বসছে, ওনার দুইটা ছেলে দুইটাই ডাবিতে পড়ে। উনি এত প্রাউডলি বলতেছেন, মানে আমি জাস্ট শক। মানে উনি একটা হচ্ছিলো তোমার ফিল্মিংয়ে পড়ে, আর একটা তোমার হচ্ছিলো মনে হয় ইংলিশ ডিপার্টমেন্টে। তো উনি খুব প্রাউডলি বলতেছেন। আমি তো আসলে চিন্তা করতেছি ওনার মুখের হাসি দেখা যে মানে উনি খুব প্রাউডলি সবার সাথে বলতে পারতেছে। দেন ওনার আসলে টিকিট ছিল না, আমাদের সাথে মানে শেয়ার করে বসছিল। তো তোমার গৌরীপুর যাওয়ার পরে আমারও টিকিট শেষ, তো আমি ওইটা বসছি। তো উনি কী করছে, মুরব্বী মানুষ তো সাথে, আরেকটা ওই সাইডের সিটে ওনারে জায়গা দিছে। তো উনি গিয়া ওইনে বসার পরে উনি এই সেম জিনিসটা আলাপ করতেছে। তাহলে বুঝো এটা বাপ মার কাছে কতটুকু। তুমি একটা ধরো তুমি চান্স পাইলা, ধরো তুমি মেডিকেলে যে কোনো একটা সিটে চান্স পাইলা। ধরো আমাদের ক্ষেত্রে আমাদের এলাকায় ইঞ্জিনিয়ারিংটা এত বুঝে না, বাট তুমি মেডিকেলে ধরো সবার নিচের মেডিকেলটাতে চান্স পাইলা, তাও বুঝবে মানুষ তুমি ডাক্তার। দেখবো তোমার বাপ মায়ের রাস্তায় ডাকতেছে এই ডাক্তারের বাবা, ডাক্তারের মা, বুঝছো? মেনলি হচ্ছে তোমার এই জিনিসগুলো যে তোমার কাছ থেকে চাইতেছে। তুমি একটা ভালো কিছু করলে তোমার বাপ মা প্রাউডলি গিয়ে আরেকজনের সাথে একটা কিছু বলতে পারবে, বুঝছো? তো আমাদের কি উচিত না মা বাবাকে এই প্রাপ্তিটা বা এই অর্জনটুকু আইনা দেওয়া? আমাদের এই রেসপন্সিবিলিটিটা থাকা উচিত কিনা বলো? মানে তুমি নিজের জন্য না হলেও তোমার বাবা মার দিকে তাকায় হলেও তোমাকে পড়াশোনাটা করা লাগবে। এবং তুমি আলটিমেটলি কী চাও? সবারই ডাক্তার হইতে হবে, সবার ইঞ্জিনিয়ার না, সবারই আলাদা আলাদা স্বপ্ন আছে। বাট তুমি কই নিয়ে গিয়ে থামবা, তুমি হচ্ছিলো তোমার ডেস্টিনেশন হচ্ছিলো তোমার লাইফের সবচেয়ে কঠিন সময় হচ্ছিলো এসএসসি এবং এইচএসসি। এই দুইটা সময় যে প্রপারলি ইউটিলাইজ করে সে লাইফে কখনোই পিছিয়ে থাকাবে না, বুঝছো? তুমি কি জানো আমরা যে এইখানে আসছি, ধরো যারা চান্স পাইছে, ধরো আমি ডিএমসিতে আসি, ওই প্রাপ্তির ভাই বুয়েটে আছে, তো আমরা যে এখানে আসছি, তো আমরা কি ধরো এত ইজিলি চলে আসছি না। আমরা কিন্তু এসএসসি এইচএসসি লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করার পরে এই জায়গাটায় আসছি, বুঝছো? তো তুমি স্যাক্রিফাইস না করলে আসলে এই জায়গায় আসতে পারবে না, মানে এত ইজি না জিনিসটা। কারণ তুমি চিন্তা করো মেডিকেলে 1.5 লক্ষ মানুষ পরীক্ষা দেয়, চান্স পায় 5,000,
মানে আল্লাহ কোন 5 জনকে সিটটা দিবে যারা ওট দিয়ে এটার জন্য? এখন তুমি পরিশ্রম করবা না, তুমি শুধু একটা সিট চাইবা, তোমাকে কি দিয়া দিবে? না। ওই 1.5 লক্ষের মধ্যে তোমাকে নিজেকে যোগ্য করে তুলতে হবে। তো এই জন্য তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করো, তুমি তোমার স্বভাব চেঞ্জ করো, মানুষের সাথে আচার ব্যবহার চেঞ্জ করো, তারপরে তুমি তোমার পড়াশোনার অভ্যাসটা চেঞ্জ করো। আলটিমেটলি আমরা দিন শেষে যাতে আমরা ওইটার জন্য অর্ধি হইতে পারি, আমাদেরকে দে আল্লাহ তাআলা। তো আমরা কি করব? আমরা সৃষ্টিকর্তার কাছে জিনিসটা চাইবো, আমরা যেটা চাই। এবং মেনলি আমার মনে আছে, বুঝছো? তো এটা আমি বলি নাই আজ পর্যন্ত কাউরে, বলি। তোমার হচ্ছে ধরো ওই কলেজে থাকাকালীন মানে ডিএমসির প্রতি একটা প্যাশনও ছিল। তো আমি যখনই ধরো সৃষ্টিকর্তার কাছে কিছু চাইতাম, তো ডিএমসিটা সবার আগে চাইতাম, মানে ওই 2 বছর 2.5 বছর কলেজ লাইফের। তো মেইনলি হচ্ছিল এখানে তোমার লাকও ফেভার করা লাগে, তো চাইবা বেশি বেশি এবং নিজে পরিশ্রম করবা যাতে তুমি ওটার জন্য অর্ধি হও, ঠিক আছে? তো তোমাদের প্রতি আমার এটাই প্রত্যাশা। আচ্ছা এখন বলো তোমাদের কাদের কাদের মেডিকেল টার্গেট? কে কে? আমার আচ্ছা দাঁড়াও আমি যাই। ভাইয়া আমার আচ্ছা কেডা কেডা তোমার? না, আমি ঈশা, তারপর ছিল ভাইয়া আমি তার নামটা মনে করি, ওহি নাকি তোমার নাম? এই নাম ভুলে গেছি। এই চম্পা আইডি যে আজ তোমার নামটা কি জানি? অদিতি। অদিতি। অদিতি, তোমার বাসা কোন জায়গায়? ওই যে রাউতপাড়া আখড়াবাড়ির এখানে। রাউতপাড়া আখড়াবাড়ি, এখানে আখড়াবাড়ি তো মাইলোরা না? মাইলুরা না তো, ওই যে কি বলবো, রাউতপাড়া ওই যে আখড়াবাড়ির এখানে। মাইলুরা না তো। রাউতপাড়া কোনটারে বলে? রাউতপাড়া তোমার ছিল থানার সামনেটারে বলে? থানার যে পিছনে সামনেটা, হ্যাঁ সামনে। ও আচ্ছা আচ্ছা বুঝছি, ওই নবজাগরণে পূজাটা যে হয় লোকনাথ মন্দির এইদিকে। হ্যাঁ এখানে। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা, ওই যে একদম আখড়াবাড়ির সাথে। আখড়াবাড়িটা আমি চিনি না। ও আখড়াবাড়ি কি দুর্গা পূজা করে যে? দুর্গাপূজা না তো, ওই যে কৃষ্ণ মন্দির আছে যে এখানে। কৃষ্ণ মন্দির, এখানে তোমার অগ্নিবীণা পূজাটা হয় না, সরস্বতী পূজা? অগ্নিবীণা না তো, ওই যে নবজাগরণে সরস্বতী পূজা হয়। হ্যাঁ নবজাগরণ, এটা কই হয়? তোমাদেরই নেই? এইখানেই হ্যাঁ, তোমাদের এটা বাসা? আখড়াবাড়িতেই হয়। হ্যাঁ এখানেই। ও আচ্ছা 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 এখানে। আচ্ছা বুঝতে পারছি। তারপরে তোমার হ্যাঁ চিনছি, আমরা তো ওই তোমার আমি বাসায় গেলে ওই লোকনাথ মন্দিরের পাশে খালি জায়গাটা আছে না, ওই যে বড় পুকুরটা যে, হ্যাঁ। ওই নিয়ে আমরা ফুটবল খেলি এখনো। পুকুরটা তো এখন ভরাট করে ফেলছে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, এনেই খেলি আমরা ফুটবল খেলি গেলে, এখন তো যাই না ও। এত বেশি। আচ্ছা তারপরে হ্যাঁ। অদিতি, আর ওই মুস্তফা আইডিতে কি আছে তোমার নাম? তোমার নামটা কি বলছিলা? তুবা। তুবা। তুবা, আচ্ছা তুবার বাসা কোন জায়গা? ভাইয়া মাইলুরা। মাইলোরা, আচ্ছা। তো তোমাদের 3 জনের মেডিকেল টার্গেট, বাকিরা কি মেডিকেল টার্গেট না? ভাইয়া আমারও মেডিকেলে। ভাইয়া আমারও আছে। আচ্ছা তাইলে তোমার নামটা কি? হ্যাঁ আমার নাম উম্মি। উম্মি। উম্মি, আচ্ছা তুমি হচ্ছিল উম্মি, অদিতি, তুবা, তারপরে হচ্ছিল তুবার বাসা কই বললা? তুবা ভাইয়া মাইলুরা। মাইলোরা, আচ্ছা। তারপরে হচ্ছিল উম্মির বাসা কোন জায়গায়? ভাইয়া আমার বাসা মাইলুরা। মাইলোরা, ওই হ্যাঁ যে রামকৃষ্ণ আশ্রমটা আছে না, ওইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই সাইডে তো আমার কাকি থাকতো, আগে মারা গেছেন। আচ্ছা তুমি কি পাইলট প্রাইমারিতে পড়ছো? না, পাইলট প্রাইমারি না, মাইলুরা প্রাইমারিতে পড়ছি। ও আচ্ছা, ওইদিকে রূপালী ম্যামকে চিন্তা? হ্যাঁ হ্যাঁ, ওনার বাসা আমার বাসার সাথেই আর কি, ও, মানে কাছে। উনি কিন্তু আমার আপন চাচি ছিলেন। উনি তো মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে বুঝছো, মানে ওই কাকি প্রথমে বলছিল যে, না কাকি না, আমাকে ছোটো চাচা প্রথমে বলছিল যে মেডিকেলের জন্য, তখন আমি ক্লাস 6-এ পড়ি, আমি হাইসা উড়াই দিছে ডাক্তার, আমার জীবনে ওরা তো আমার বলতো যে কাকি সবসময় তুমি সৌরভ তো মেডিকেল চান্স পেলে আমাদের ভুলে যাবা, এরকম বলতো। আসছিল আমি কলেজে থাকাকালীন, বাট পরে আনফর্চুনেটলি
আচ্ছা, তো সেজুতির কি টার্গেট? ভাইয়া মেডিকেল। আচ্ছা, মেডিকেল। আমি জানি বুঝছো, মেইনলি হচ্ছে মেয়েদের সবারই মোটামুটি, যারা মোটামুটি তোমার আমরা একটু পড়াশোনা করি, আমাদের মেডিকেল টার্গেট, বাট ওইটা আমরা আসলে বুঝি না বুঝছো, মেডিকেলের জন্য এত পড়াশোনা করা লাগে না, মোটামুটি পড়াশোনা করলে ইজিলি তোমার পারা যায়। আমাদের মোহনগঞ্জ থেকে এই বছর কোনো মেয়ে চান্স পায় নাই, আমার সময় পাইছিল একটা মেয়ে। তো আচ্ছা, ওই আমরা এসএসসি লাইফটা পার করি, দেন আমরা শুরু থেকে আমি তোমাদেরকে বুঝাই দিব কেমনে কী করা লাগে। তো ওইটার জন্য তোমাদেরকে আমি আগে থেকে প্রস্তুত করে তুলব। তো যখন দেখবা সবাই কলেজে গিয়ে শুরুতে হিমশিম খাইতেছে ইয়া করতে, মানে নিজেকে মানায় নিতে, তখন আমরা দেখবা অনেকটা অ্যাডভান্স থাকবো। তো মেইনলি তোমাদেরকে আমি এখন শুরু করছি, তোমরা ছিল যদি মানে কন্টিনিউয়াসলি থাকো আমার সাথে, তাহলে দেখবা তোমরা অনেক আগে থাকবা। কলেজে গিয়ে দেখবা তোমার আশেপাশের পোলাপান ফার্স্ট সেমিস্টারের মানে ফেল করে করে অবস্থা। তুমি জানো সৈয়দ নজরুলে, আচ্ছা সৈয়দ নজরুল কলেজ যে ভালো কলেজ, এটা তো আমরা মোটামুটি শুনছি নাকি, ময়মনসিংহে সৈয়দ নজরুল কলেজ। জি ভাইয়া। হ্যাঁ, ওইনে ভর্তি হইতে অনেক নাম্বার লাগে, এটাও তো আমরা জানি নাকি। জি ভাইয়া জি। তো ওইনে মোটামুটি টপাররা গিয়ে ভর্তি হয়। বাট তুমি কি একটা জিনিস শুনবা, আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় 650 জন পরীক্ষা দিছিলাম, পাশ করছে কতজন বলো তো 650-এর মধ্যে, সবগুলা টপারের মধ্যে? বলো তো কতজন, প্রায় কতজন পাস করছে আন্দাজে? 450। 450, ভেরি গুড। আর আর কেউ কিছু বলবা? কাছাকাছি গেছে। 200। এই এত কম? এতগুলো ভালো স্টুডেন্ট আসছে, তোমার এত নাম্বার লাগে, তুমি 200 দিকে চলে গেলা। আর কেউ? ভাইয়া 400। 400। এর মধ্যে পাস করছিল 29 জন। কতজন? 29 জন ফার্স্ট সেমিস্টারে, বুঝছো? তো মেইনলি হচ্ছিল কলেজে ওঠার পরে পোলাপান। ভাইয়া এটা কি সম্ভব যে 650 জনের মধ্যে 29 জন পাস করছে? হ্যাঁ, আর ওইটার মধ্যে তোমার হচ্ছিল আনফর্চুনেটলি আমি ফার্স্ট হয়ে গেছিলাম। তো এরপরে আমার আর পিছিয়ে থাকানো লাগে নাই, দেন আমি সবগুলোতেই ভালো করছি এবং লাস্ট পর্যন্ত ডিএমসিতে আসছি, বুঝছো? তো তোমার ওই ফার্স্ট সেমিস্টারের সময় কী হয়, পোলাপান প্রথম শহরে যায়, তো গিয়ে মানে ট্র্যাক আউট হয়ে যায়, লাইনচ্যুত হয়। এই সমস্যা আমার ব্যাচে, বুঝছো, মানে আমাদের পাইলট স্কুলে আমার বন্ধুবান্ধব কিছু ছিল, মানে অনেক ভালো ভালো স্টুডেন্ট, বুঝছো, ওরা একদম লাইনচ্যুত হয়ে গেছিলো। দেখি কিছু পোলাপান ছিল একদম মাম্মাস বয় টাইপের, ওরা দেখি রাস্তায় ওপেন স্মোক করে, সঙ্গ নষ্ট হয়ে গেছিলো, সঙ্গ দোষে লোহাবাসে, কিছু প্রেম করে নষ্ট হয়েছে, এই বিভিন্ন রিজনে নষ্ট হয়েছে, বুঝছো? তো এইগুলাই তো আমরা, আচ্ছা আমি এগুলো তোমাদের বুঝাই দিব যে কী কী ভুল তুমি করতে পারো। আপাতত এইসব বিষয়ে আমরা কথা না বলি। তো আমাদের জাস্ট এটাই বললাম, তুমি কোন জায়গায় দেখতে চাও নিজেরে, ওই জায়গায় যাইতে হলে তোমাকে ফার্স্ট অফ অল এসএসসিতে একটা ভালো নাম্বার লাগবে। এসএসসিতে কী লাগবে, তোমার একটা ভালো মার্ক লাগবে। বলো তো কেন ভালো মার্কটা লাগবে? তোমার মেডিকেলে যুগ হবে না? একটা ভালো কলেজ পাইতে হলে একটা ভালো মার্ক লাগবে। ইয়েস, ভালো কলেজ লাগবে। তো ভালো কলেজ পাইলে সুবিধাটা কী? তুমি অনেক কম্পিটিশান পাবা ওইনে, কারণ স্টুডেন্টরা থাকবে ভালো, কম্পিটিশানও হবে ভালো। তো এই কম্পিটিশনটার জন্য তোমার একটা ভালো কলেজ লাগবে। তো ভালো কলেজ থাকলে তুমি একটা ভালো এডমিশন রেজাল্ট পাবা, ঠিক আছে? তো এইটাই। বাট ভালো কলেজ না পাইলে হয় না এরকম না, বাট ভালো কলেজ পাইলে জিনিসটা বেটার। তো আমাদের টার্গেট থাকবে এখন কি, একটা ভালো মার্ক পাওয়া, ভালো মার্ক থেকে ভালো কলেজ। তো আজকে আমি যা পড়াইলাম, আমাদের হার্ট সম্পর্কে মোটামুটি সব পড়ে ফেলছি। হার্টের যে পার্টটা ছিল ওইটার পরে তোমার হার্ট সম্পর্কে কিছু রোগ, ওই কোলেস্ট্রল, হার্ট অ্যাটাক, লিউকেমিয়া, কোলেস্ট্রল, কিছু রোগটোগ আছে, ওইগুলো আমি আরেকদিন দেখাই দিব না। বাট হার্টের টপিকটা আমাদের শেষ। আমি তোমাদেরকে কোনো চ্যাপ্টার ওয়াইজ পড়াইতেছি না, টপিক ওয়াইজ পড়াইতেছি, কারণ যেই টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে ওই টপিকগুলাই পড়াইতেছি, বুঝছো? তো আশা করি বুঝছো। তো আমরা নেক্সট ক্লাসে নতুন এক টপিকে আবার করবো, আমি জানাই দিব কোন টপিক পড়াবো। ওকে, ভালো থাকো তাহলে। ভাইয়া হ্যাঁ বলো। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমরা ভয় পাইলে আমাদের হার্টবিট বাইরে যায়, এটা কেন হয়? আচ্ছা, এটা কেন হয়, মেইনলি বুঝছো, আমাদের মানে এই যে কী বলে, হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় কেমনে, এইখানে অনেক মেকানিজম আছে, বুঝছো। ব্যারো রিসেপ্টর দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। তো ব্যারো রিসেপ্টর আমি বলি, তুমি জাস্ট শুধু মানে একটু শুনো, বেশি বুঝতে চাও না, অনেক কঠিন মেকানিজম। তো ব্যারো রিসেপ্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এই ব্যারো রিসেপ্টরগুলো মানে হচ্ছিল স্নায়ু প্রান্ত। তো এই স্নায়ুর প্রান্তগুলা কাজ করতেছে, ওইগুলা
তোমার হচ্ছে সিগন্যাল দেয় মস্তিষ্কতে তোমার হচ্ছে বিভিন্ন হরমোন রিলিজ করে। ওই হরমোনগুলো কী করে এই ব্যারোরিসেপ্টরের উপরে কাজ করতে পারে। তো এইভাবেই হার্টবিট বাড়াইতে পারে, কমাইতে পারে। তো আমাদের ভয়, উৎকণ্ঠা এগুলোর সময় ছিল ওই কিছু হরমোন রিলিজ হয় যেগুলো হার্টবিট বাড়াইয়া দেয়, বুঝছো? হরমোনাল জি ইফেক্ট। ভাইয়া। তো এটা এত বেশি তোমার মানে এখনই এত বেশি জানা লাগবে না মেকানিজম, তুমি যা জানো হরমোনাল রিলিজের কারণে হয়। মেনলি আমাদের সব কিছু হরমোনই নিয়ন্ত্রণ করতেছে, বুঝছো? তুমি এখন ধরো পাগলামি করতেছো, তোমার ধরো প্রেম করতে ইচ্ছে হইতেছে, কেন? এগুলো হরমোনাল, বুঝছো? আবার ধরো কেউ মানে এটার প্রতি ইন্টারেস্ট নাই, ওইটাও হরমোনাল। ইন্টারেস্ট থাকাটা স্বাভাবিক, বাট নিজেরে কন্ট্রোল করা লাগবে, কারণ আলটিমেটলি আমাদের লক্ষ্য হচ্ছিল ওই নেই। তুমি ভার্সিটিতে গিয়ে প্রেম করো, তুমি না করছো তখন তুমি বাসায় জানাবা, প্রেম তোমার বাসায় বিয়ে দিয়ে দিবে। আর আমি আমার ব্যাচে, আমার পাইলট স্কুলে আমার ব্যাচে যতগুলো রিলেশনশিপ ছিল, বুঝছো, একটাও এখন নাই। একটা আছে, ওইটা আবার কলেজে ওইটা হয়েছিল, তো ওদেরটা তো স্কুলের না। তো স্কুলের আমার ব্যাচে কারণ নাই, বুঝছো, সবগুলো শেষ। মানে তো স্কুলেরগুলো টিকে না, এটা সত্য কথা। স্কুলে কারোরটাই টিকে নাই, আমার ব্যাচে টিকে নাই, তোমার ব্যাচেও টিকবে না। কিছু কিছু আছে দেখবো এখনই বিয়ে করে ফেলছে, ওদের দেখবা আলটিমেটলি কি 10-15 বছর, মানে 4-5 বছর এখন খুব খুশি, হ্যাঁ বিয়ে করছে, এই সেই বাপ মা খাওয়াইতেছে। কয়দিন তো ওর বাপ মা খাওয়াইবো, 2 দিন পরে যখন রেসপন্সিবিলিটি আসবে, ছেলে কামাইতে পারবে না, মেয়ে নাই, মেয়ে যা চাইবে পাবে না, তারপরে দেখবো ওই ঝগড়া টগড়া শুরু হবে, পরে শেষ, ডিভোর্স হয়ে যায়। এর জন্য এত আর্লি বিয়ে করতে নেই, নিজের একটা জায়গায় না নিয়ে। তোমার কেরিয়ার নাই, কিছু নেই, তুমি বিয়ে করে ফেলছো। দেখছি তোমাদের ব্যাচে অনেকে বিয়ে টিয়ে করে ফেলছে। না তোমাদের ব্যাচে না, তোমাদের এক ব্যাচ সিনিয়রে কয়েকটা বিয়ে করছিল। আচ্ছা, যাই আছে, ওটা সবার পার্সোনাল ইস্যু, আমরা এসবে না গলাই। বাট আলটিমেটলি একটা জায়গায় যায় বিয়ে করাটা বেটার, তাহলে দেখবে জিনিসটা পরিণতি পাবে, এবং একটা জায়গায় তুমি স্টেবল হওয়ার পরে রিলেশন করো। এখন তুমি রিলেশন করলে তুমি ইমেচিউর ডিসিশন নিবা, দেন তুমি ইমেচিউর ডিসিশন নিবা না, তুমি একটু ম্যাচিউর থাকবা, হ্যান্ডেল করতে পারবা। তারপরে অনেক কিছু দেখে আর শুনে যাবা, কারণ তুমি রিলেশন করতেছো যাই তুমি তোমার বাপ মার কাছে নিয়ে দাঁড়া করাইতে পারো, যে মানে তোমার বাপ মা যাতে রাজি হয়, এমন কোনো কিছু জায়গায় যাবা না, এমন কারোর সাথে রিলেশনে যাবা না মানে আবেগে, যে তোমার বাপ মাকে সামনে তুমি নিয়ে দাঁড়া করাইতে পারবা না। তুমি অবশ্যই রিলেশনে গেলে তার ব্যাকগ্রাউন্ড দেখবা, ফ্যামিলি স্ট্যাটাস দেখবা, যেগুলো আসলে আমরা দেখি না, এগুলো আসলে দেখা উচিত, বুঝছো? তো এটাই। তো ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ বলো। এটার এক্সাম নিব তোমার হচ্ছিল পরশুদিন, ঠিক আছে? তোমরা কালকের মধ্যে সবাই নোট গ্রুপে জমা দিয়ে দিও, আমি ক্লাসের রেকর্ডিং দিয়ে দিব। হ্যাঁ সোমবারে। আচ্ছা ভালো থাকো তাহলে, টাটা। আর কারো কোনো প্রশ্ন আছে? নাই, টাটা। আরেকজন মাত্র জয়েন দিস। এই ক্লাস শেষ, বুঝছো? রেকর্ডিং দিব, তো রেকর্ডিংটা করে নিও, ক্লাস মাত্র শেষ হয়েছে।